আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে হিসাব বিজ্ঞান বিভাগের 5টা সিলেবাসের মধ্যে আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে হিসাব বিজ্ঞান বিভাগ নতুন সিলেবাসে সর্বশেষ 5টি স্তরে রয়েছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আজকের এই ভিডিওতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের পরিবর্তনশীল ব্যয়, গ্রসন বা শোষণ ব্যয় এবং সমন্বয় বিবরণী নিয়ে আমরা বেসিক থেকে A to Z আলোচনা করব। আমি আমার সাধ্যমতনের চেষ্টা করব আমার সহপাঠীদের আমি এই অধ্যায় থেকে যতটুকু জানতে এবং শিখতে পেরেছি এই বিষয়টুকু নিয়ে আলোচনা করার জন্য। এবং আমার কথা বা কাজে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এটা অবশ্যই আমাদের নিজেদের মধ্যেই সংশোধনযোগ্য। আমরা যেটাকে ভেরিয়েবল কস্টিং, অ্যাবসর্পশন কস্টিং এবং রিকনসিলিয়েশন স্টেটমেন্ট চিনি, এগুলো বাংলাতে আমরা পরিবর্তনশীল ব্যয়, গ্রসন ও শোষণ ব্যয় বা সমন্বয় বিবরণী নামে আমরা উপস্থাপন করব। এখন কথা হচ্ছে এই অধ্যায়ের যদি আমরা ম্যাথ করতে চাই তাহলে আমাদের বেসিক কিছু বিষয় কিন্তু আমাদের জানতেই হবে। মানে হচ্ছে আপনি বুঝতে পেরেছেন যে প্রশ্নের মধ্যে এটা দেওয়া হয়েছে যে আমাদের পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করতে হবে, অথবা আমাদের গ্রসন ব্যয় নির্ণয় করতে হবে, অথবা সমন্বয় বিবরণী ব্যয় নির্ণয় করতে হবে, অথবা বলছে যে তিনোটাই নির্ণয় করতে হবে। এইটুকু দেখা মাত্রই আপনি বুঝে যাবেন যে আপনি কোন অধ্যায়ের ম্যাথটুকু করতে এসেছেন। যখন আপনি ভেরিয়েবল কস্টিং, অ্যাবসর্পশন কস্টিং, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এই অধ্যায়ের ম্যাথ সলভ করবেন তখন সর্বপ্রথম আপনার স্টেপ 1 মাথায় যে জিনিসটা আপনি থিঙ্কিং করবেন যে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ও গ্রসন ব্যয় আমাকে নির্ণয় করতে হবে। সর্বপ্রথমেই মানে যখন বুঝতে পারছি যে আমাদের এই চ্যাপ্টারের ম্যাথটুকু আমাদের সমাধান করতে হবে তখনই আমাদের মাথায় এইটা নিয়ে আসবো যে স্টেপ নাম্বার 1-এ আমাদের কাজ হবে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ও গ্রসন ব্যয় নির্ণয়। একক প্রতি এককে উৎপাদনের পিছনে আমাদের কেমন পরিবর্তনশীল ব্যয় হয়েছে এবং কেমন গ্রসন ব্যয় হয়েছে এই এককটা নির্ণয় করতে হবে। স্টেপ নাম্বার 2-তে একক নির্ণয়ের পর এটা অবশ্যই আমাদের ওয়ার্কিং বা গণনা কার্য 1 হিসাবে দেখাবো। এটা নির্ণয়ের পর আমাদের 2 নম্বর স্টেপে যে কাজটুকু করতে হবে এটা হচ্ছে মিসিং খুঁজে বাহির করা এবং তার একক নির্ণয় করা। আসলে এই লাইন দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি, মিসিং খুঁজে বাহির করা মানে আমাদের অঙ্কে এই যে 4টা অপশন মাস্ট থাকবেই প্রতিটা অঙ্কের মধ্যে। প্রারম্ভিক মজুদ, উৎপাদন, এখানে আমি অব্র দিয়ে টাইপ করার কিছু টাইপ একটু এসপার ওসপার বুঝে নেবেন। তারপর বিক্রয় এবং সমাপনী মজুদ। আমাদের এই অঙ্কগুলো সলভ করার জন্য এই 4 জনকে আমাদের প্রতিটা ম্যাথের মধ্যে প্রয়োজন। এখন আপনি দেখবেন প্রত্যেক ম্যাথের মধ্যে কোনো না কোনো একজন মিসিং থাকবে। হয় প্রারম্ভিক মজুদ মিসিং থাকবে, না হয় উৎপাদন থাকবে, না হয় বিক্রয় থাকবে, না হয় সমাপনী থাকবে। ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে এই সমাপনী কিন্তু আপনার মিসিং থাকবে। তাই আমরা স্টেপ নাম্বার 2-তে মিসিংটাকে খুঁজে বাহির করব যে কে মিসিং, এবং যে মিসিং থাকবে তার একটা একক নির্ণয় করব। তার মানে আমাদের অঙ্কের প্রথম 2টা ওয়ার্কিং করতেই হবে। একটা হচ্ছে আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করতে হবে এবং একক প্রতি গ্রসন ব্যয় নির্ণয় করতে হবে। এবং স্টেপ 2-তে আমরা প্রারম্ভিক মজুদ, উৎপাদন, বিক্রয় বা সমাপনী যেটা 4টার মধ্যে মিসিং থাকবে ওইটাকে আমরা খুঁজে বাহির করব যে এইটা মিসিং এবং এইটার একক নির্ণয় করব। একক নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদন সমান বিক্রয় যোগ সমাপনী মজুদ। এখন আপনি ধরেন আপনার সমাপনী মজুদটা নাই আর এই 3টার ভ্যালু দেওয়া আছে, মনে করেন যে এই যে সমাপনী মজুদটা আমাদের মিসিং, বাট এই প্রারম্ভিক মজুদ, উৎপাদন আর বিক্রয়ের ভ্যালু দেওয়া আছে। আপনি এইটা লিখে এই 3টার নিচে 3টার মান বসাবেন। মান বসানোর পর বিক্রয়টা এই পারে প্লাস আছে, এই পারে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে আর সমাপনী মজুদ পণ্যের মান বাহির হয়ে যাবে। এখন যদি আপনার বিক্রয় মিসিং থাকে তাহলে এই 3টার মান বসাবেন, বসানোর পরে এই সমাপনী মজুদ পণ্যটা এই পারে নিয়ে আসবেন, তারপরে বিক্রয়ের মান বাহির হয়ে যাবে। যদি আমাদের প্রারম্ভিক মজুদ মিসিং থাকে তাহলে আমরা যে কাজটুকু করব, আমরা এই 3টার মান দেওয়া থাকবে, এই 3টার মান আমরা নিচে নিচে লিখব, লিখার পর উৎপাদন এদিকে প্লাস আছে,
ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে প্রারম্ভিক মজুদ। আশা করছি 4টা থেকে যেটা মিসিং থাকে আগে এটা খুঁজে বাহির করব। খুঁজে বাহির করার পর আমরা যে 3টার মান দেওয়া থাকবে এই 3টার মান নিচে নিচে লিখব, লিখে আমরা মিসিং ভ্যালুর একক নির্ণয় করতে পারবো। তো 2টা মাস্ট আমাদের ওয়ার্কিং করতে হবে, তারপর হচ্ছে ম্যাথ। 2টা ওয়ার্কিংয়ের শেষে আমরা চলে আসব হচ্ছে আমাদের ম্যাথ করার জন্যে। এখানে আমাদের এই 2টা ম্যাথের সিস্টেম প্রায় সেম, জাস্ট ভিন্ন একটু জায়গায় রয়েছে, যেটা আমি চেষ্টা করব আমার সাধ্যমতো বোঝানোর জন্য। প্রথম আমি এই পরিবর্তনশীল ব্যয় এটার গড় নিয়ে আলোচনা করতেছি বা এটার বেসিকটা নিয়ে একটু আলোচনা করতেছি, তারপর আমরা সরাসরি ম্যাথে চলে যাব। আমরা এইভাবে গড়টা করব, আর উপরে কি হেডিং দিতে হবে আশা করছি আপনারা জানেন। দেখেন, বিবরণ টাকা টাকা। সর্বপ্রথমেই আমাদের প্রশ্নে বিক্রয় দেওয়া থাকবে, বিক্রয়, যে এতগুলো একক বিক্রয় করছি এবং প্রতি এককের একটা মূল্য দেওয়া থাকবে। ওই বিক্রয় এককের সাথে মূল্য গুণ করার পর আমরা এই টাকাটা ফাইনাল কলামে লিখে দিব। আই হোপ এইগুলো আপনারা বা আমরা বুঝি, যেহেতু আমরা এখন যথেষ্ট ম্যাচিউর, আমরা বড় হয়েছি। তারপর এটা থেকে আমরা পরিবর্তনশীল বিক্রিত পণ্যের ব্যয় কারখানার অংশ বাদ দিয়ে দিব। এখন এইটা হচ্ছে আমাদের একটা হেডিং, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বেসিক বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা যদি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করি তাহলে বিক্রয় থেকে আমাদের বাদ যাবে পরিবর্তনশীল বিক্রিত পণ্যের ব্যয়। এটা একরকম মুখস্থর মতো মাথায় রাখতে হবে। এখন এইটা বাদ হেডিং দেওয়ার পর আমাদের যে কাজটুকু করব সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদের সাথে আমরা উৎপাদনটা যোগ করব, সমাপনীটা মাইনাস করব। মাইনাস করার পরে আমরা প্রতিকূল থাকলে যোগ করব আর অনুকূল থাকলে বিয়োগ করব। আসলে আমরা তো কিছুই বুঝতেছি না কিসের প্রতিকূল কিসের অনুকূল। যখন আমরা ম্যাথে যাব তখন আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো। জাস্ট ধৈর্য সহকারে সময় দিতে হবে। হ্যাঁ, তো এই বিষয়টাই না প্রথম আপনাকে একদম মুখস্থের মধ্যে মাথায় রাখতে হবে যে আমরা সর্বপ্রথম এই অঙ্কের বিক্রয়টাকে নিব, তারপরে বাদ দিব পরিবর্তনশীল বিক্রিত পণ্যের ব্যয় কারখানার অংশ, এবং এইটুকু এন্ট্রির মধ্যে আমরা যেগুলো এন্ট্রি করব, মানে এই অপশনটার মধ্যে যে প্রারম্ভিক মজুদের সাথে উৎপাদন যেটা এটা যোগ করব, সমাপনীটা মাইনাস করব। মাইনাস করার পরে যদি আমাদের অঙ্কে প্রতিকূল থাকে তাহলে যোগ করব, অনুকূল থাকলে আমরা মাইনাস করব। এই বিষয়টুকু করার পরে আমরা এই টাকাটা এই ফাইনাল কলমে নিয়ে আমরা বাদ দেওয়ার পর যা পাবো তার নাম দিব মোট অনুদান প্রান্ত, যেটাকে আমরা ইংলিশে বলতাম কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম। তো এটাকে আমরা বাংলায় বলতে পারি মোট অনুদান প্রান্ত। তারপর এটা থেকে আমরা বাদ দিব হচ্ছে পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয়। এখন কথা হচ্ছে পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয় কোনগুলো, এইগুলো আমরা অঙ্কে যাওয়ার পর কিন্তু দেখতেই পাবো যে কোনগুলো পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয়। আপাতত এটা মাথায় রাখতে হবে, এই স্টেপটা এই ধারাটা আমাকে বুঝতে হবে। পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয় বাদ দেওয়ার পর আমরা পাবো নিট অনুদান প্রান্ত। নিট অনুদান প্রান্ত থেকে আমরা বাদ দিব স্থির কারখানা উপরিব্যয় এবং বাদ দিব স্থির বাণিজ্যিক উপরিব্যয়। তারপর আমরা যা পাবো এটার নাম হচ্ছে নিট লাভ অথবা নিট ক্ষতি। তো নিট লাভ হওয়ার সম্ভাবনায় সব থেকে কিন্তু বেশি। তো এইটা ছিল হচ্ছে একটা ম্যাথের বেসিক গঠন, একটা মূল গঠন। এই গঠনটা হচ্ছে আমার সাধারণত পরিবর্তনশীল ব্যয়ের জন্য আমি দেখাইলাম, এবং গ্রসন ব্যয়ের জন্য জাস্ট হালকা একটু চেঞ্জ, এবং গ্রসন ব্যয়টা পরিবর্তনশীল ব্যয় থেকে কিন্তু আরও সহজ। তো এটা বুঝলে ওইটা আমরা অটোমেটিক্যালি আমাদের মেমোরিতে চলে আসবে। তো আমি আপনাদেরকে বলবো যে এই পর্যায়ে যদি আপনি কিছু নাও বুঝেন কোনো আপত্তি নাই, বাট আপনাকে এই যে ধারা এটা মাথায় রাখতে হবে। প্রথমে আমরা বিক্রয়কে নিয়ে নিব, তারপর আমরা বাদ দিব পরিবর্তনশীল বিক্রিত পণ্যের ব্যয় কারখানার অংশটুকু, কোনগুলা প্রারম্ভিক মজুদের সাথে উৎপাদন যোগ করব, সমাপনী মাইনাস করব। অঙ্কে যদি প্রতিকূল থাকে যোগ করব, অনুকূল থাকলে বিয়োগ করব। এই প্রতিকূল এবং অনুকূল যদি পরিবর্তনশীল হয় তাহলে পরিবর্তনশীলের মধ্যে আসবে, আর না হয় কিন্তু আসবে না। প্রতিকূল এবং অনুকূল যদি অঙ্কে পরিবর্তনশীল বলা থাকে তাহলে পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে আসবে, আর না হয় আসবে না। আর আমাদের প্রত্যেকটা অঙ্কে একটা প্রতিকূল বা অনুকূল স্থির উপরিব্যয় দেওয়া থাকবে, যেটা আমাদের পরিবর্তনশীল আমরা নিব না, মাস্ট গ্রসন ব্যয় বা অ্যাবসর্পশন কস্টিং এর মধ্যে কিন্তু আমরা মাস্ট নিব।
তো এইটা আপনারা চাইলে এখানে ভিডিওটা পজ করে যারা একদম নতুন করতেছেন তারা এটা একটু খাতায় নোট করে নিতে পারেন এবং এই সিরিয়ালটা মেনটেন করে যেভাবে আপনি বলতে পারেন বা লিখতে পারেন। এবার চলে যাব হচ্ছে আমরা ম্যাথের মধ্যে। লক্ষ্য করে দেখেন আমি এইখান থেকে যে স্ক্রিনশটটা থেকে বা পিডিএফটা থেকে আমি ম্যাথটা দেখাচ্ছি, এটা হচ্ছে বিদ্যাবাড়ি থেকে তৈরি করেছেন হচ্ছে আমাদের সুহেল স্যার। সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে এই পিডিএফটা ওনাদের। তো লক্ষ্য করে দেখুন, আমার উদ্দেশ্য হচ্ছে আমিও ওনাদের একজন স্টুডেন্ট, আমি খুবই ভালোবাসি বিদ্যাবাড়ি অনারকে, আমি প্রিলিউ দিয়েছি ওনাদের কাছ থেকে এবং সুহেল স্যার যথেষ্ট ভালো বুঝান, অনেক ভালো বুঝান এবং অনেক সুন্দর ভাষায় কথা বলেন, অনেক ভালো মনের মানুষ। তো ওনার থেকেই আমি এই জিনিসটা নিয়ে একটা ভিডিও, যারা সাধারণত ক্লাস করে না, আমি যতটুকু জানতে পারলাম, আমার মনে হচ্ছে যে আমি তাদেরকে একটু হেল্প করি। তবে যে বিষয়টা উনি এই ম্যাথের স্ক্রিনশটগুলো উনি অন্য একটা পাবলিক গ্রুপে পাবলিক করেছেন, যে কারণে আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। যদি উনি পাবলিক না করতেন তাহলে আমি কখনোই কিন্তু ভিডিও বানাইতাম না। এখন লক্ষ্য করেন যে বিষয়টুকু আমরা কথা বলতে চাচ্ছি, যে এটা হচ্ছে একটা ম্যাথ। এখানে বলা হচ্ছে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2010 সালে আসছে, যে এপ্রিল মাসের কিছু তথ্য দেওয়া আছে। আচ্ছা, এখানে কি কি তথ্য দেওয়া আছে এটা পরের কথা, আমরা প্রথমে দেখাবো যে আমাদের করণীয়গুলো কি বলছে। প্রথম বলছে নিম্নোক্ত পদ্ধতি ব্যবহার করে 2023 সালে সমাপ্ত এপ্রিল মাসের জন্য আয় বিবরণী প্রস্তুত করতে হবে। মানে পরিবর্তনশীল ব্যয় পদ্ধতিতে আমাদের একটা আয় বিবরণী প্রস্তুত করতে হবে এবং সামগ্রিক বা গ্রসন বা শোষণ ব্যয় পদ্ধতিতে আমাদের একটি আয় বিবরণী প্রস্তুত করতে হবে এবং আমাদের এখানে বলছে যে সমন্বয় বিবরণী রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রস্তুত করতে হবে। তার মানে এই জায়গায় আমাদের তিনটাই কিন্তু প্রস্তুত করতে হবে। তো আমরা এই তিনটাই প্রস্তুত করব, আমরা প্রস্তুত করার জন্য প্রস্তুত। তো এইখানে হচ্ছে আমাদের পুরো ম্যাথ। তো আমরা জানি যে এই ম্যাথ করার জন্য প্রথমে আমাদের দুইটা ওয়ার্কিং করতে হবে মাস্ট। আমরা একটু চলে যাচ্ছি ব্যাকে, যে এখানে বলা হচ্ছে যে আমরা বুঝে ফেলছি যে আমাদের এই ম্যাথটুকু আমাদের পরীক্ষার হলে আসছে। এখন আমাদের প্রথম থিঙ্কিং, ম্যাথ যদি এটা আমরা অ্যান্সার করতেই হয়, যে না মাস্ট এই ম্যাথ আমাকে অ্যান্সার করতেই হবে, অবশ্যই ম্যাথটা আগে আপনি একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর প্রথম স্টেপ হবে স্টেপ 1, যে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ও গ্রসন ব্যয় নির্ণয়। এটা হচ্ছে আমাদের একটি গণনা কার্য। তো দেখেন আমাদের সোহেল স্যার বিষয়টা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। নিচে যদি আপনাদেরকে দেখাই, যে উনি এটা সমাধান একে দিয়েছে, ওইটা আমি বলছি এটা সমস্যা নাই। দেখেন যে একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয়, একটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি, আরেকটা হচ্ছে গ্রসন পদ্ধতি। তো আপনারা এইভাবে চক করে নিতে পারেন, চক না করলেও ক্ষতি হবে না। তো বিবরণ, পরিবর্তনশীল পদ্ধতি এবং গ্রসন পদ্ধতি আমরা একক প্রতি নির্ণয় করব। তো একক প্রতি নির্ণয়ের ক্ষেত্রে আপনি এইখানে লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু প্রতি এককের টাকাগুলো কিন্তু দিয়ে দিবে। দেখেন প্রত্যক্ষ কাঁচামাল 4 টাকা, প্রত্যক্ষ শ্রম 3 টাকা, পরিবর্তনশীল উৎপাদন উপরিব্যয় হচ্ছে 2 টাকা, এগুলো যোগ করলে হচ্ছে 9 টাকা। আর এখানে প্রত্যেকটা খরচ যে পরিবর্তনশীল উৎপাদন ব্যয়, এটা কিন্তু উপরে হেডিং দিয়ে দিছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই তিনটা খরচই হচ্ছে আমাদের পরিবর্তনশীল। মনে রাখতে হবে একটা বিষয়, যে যা পরিবর্তনশীলের মধ্যে যাবে তা 100% গ্রসনের মধ্যেও যাবে। যেহেতু এই তিনটা একক পরিবর্তনশীল, তাই আমরা পরিবর্তনশীলে লিখলাম এবং পরিবর্তনশীলে যা লিখব তা অবশ্যই আমাদের গ্রসন পদ্ধতিতেও লিখতে হবে। এখন হচ্ছে গ্রসন পদ্ধতিতে পরিবর্তনশীল এবং গ্রসনের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, গ্রসনের মধ্যে আমরা স্থায়ী খরচটুকু নিব। এখন এই স্থায়ী খরচটুকু বাহির করতে হবে, প্রতিটা ম্যাথেই আপনাকে এটা বাহির করতে হবে। তো এটা বাহির করার নিয়মটা কি, একটু আস্তে করে বোঝার চেষ্টা করুন যে এটা কিভাবে আমরা বাহির করব। এটা বাহির করার জন্য আপনি দেখবেন যে একটি স্থির উৎপাদন উপরিব্যয় দেওয়া থাকবে আমাদের প্রশ্নে। স্থির উৎপাদন উপরিব্যয় মানে আমাদের উৎপাদন উপরিব্যয়ের একটি স্থির খরচ আপনাকে দেওয়া থাকবে, স্থির খরচ। এই স্থির খরচের টাকাটাকে স্বাভাবিক উৎপাদন ক্ষমতা দ্বারা ভাগ করবেন। দেখেন এখানে কিন্তু দুইটা উৎপাদন দেওয়া থাকবে, এই দুইটা উৎপাদন নিয়ে আমরা একটু কনফিউশনটাকে দূর করে নিই। একটা দেখেন প্রকৃত উৎপাদন যেটা দেওয়া আছে হচ্ছে 24,000 একক, আরেকটা হচ্ছে আমাদের স্বাভাবিক উৎপাদন 25,000 একক। এই দুইটা উৎপাদনের মানে কি, মানে হচ্ছে সাপোজ আমি একটা কোম্পানি দিলাম এবং আমার কোম্পানির সর্বোচ্চ শ্রম, সর্বোচ্চ মূলধন আমি ব্যবহার করে মনে হচ্ছে যে এই মাসে আমি 50,000 উৎপাদন করতে পারবো, সর্বোচ্চটা দিয়ে আমি উৎপাদন করতে পারবো 50,000। কিন্তু বেলা শেষে দেখা গেছে যে আমি কিছু জিনিস কমিয়ে আমি 50,000 উৎপাদন করলাম না, আমি উৎপাদন করলাম হচ্ছে 40,000। তো আমি সর্বোচ্চ যেটা উৎপাদন করতে পারবো
স্বাভাবিকভাবে যেটা সর্বোচ্চ উৎপাদন করার ক্ষমতা আমার আছে, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক উৎপাদন ক্ষমতা। আর যেটা আমরা উৎপাদন করে ফেলছি বা উৎপাদন আমাদের হয়েছে, এটা হচ্ছে আমাদের প্রকৃত উৎপাদন। আমরা অঙ্ক করব হচ্ছে প্রকৃত উৎপাদন নিয়ে। আর যখন আমরা গ্রসন ব্যয়ের স্থির একক নির্ণয় করব, তখন ওই স্থির এককের মধ্যে যদি আমাদের স্বাভাবিক উৎপাদন থাকে, এই স্বাভাবিক উৎপাদন দ্বারা আমরা এই স্থির উৎপাদন উপরিব্যয়টাকে আমরা ভাগ করব। যদি আমরা এইটাকে এই 25 দ্বারা ভাগ করি, তাহলে আমরা যে টাকাটা পাবো বা যে এককটা পাবো, এই এককটা হবে হচ্ছে আমাদের গ্রসন পদ্ধতি একক। এই জিনিসটা প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু আমরা খুঁজে বাহির করব যে আমাদের স্থির উৎপাদন উপরিব্যয় কত আছে, স্বাভাবিক উৎপাদন ক্ষমতা কত আছে, এটাকে এটা দ্বারা ভাগ করার পরে যে এককটা পাবো, এটাই হচ্ছে আমাদের গ্রসন পদ্ধতির একক। আমাদের পরিবর্তনশীলের সাথে গ্রসনের জাস্ট এই জিনিসটা একটু পার্থক্য। পরিবর্তনশীল যা থাকবে এই গ্রসন তাই থাকবে, বাট গ্রসনে এই যে স্থির উৎপাদন উপরিব্যয়কে স্বাভাবিক দিয়ে ভাগ করার পর এক্সট্রা যেটা থাকে এটা গ্রসনে যাবে। তারপর আমরা দুইটা একক, এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 11, দুইটা একক নির্ণয় করতে হবে। তার মানে আমাদের 1 নাম্বার স্টেপের কাজ শেষ। স্টেপ নাম্বার 2তে বলা হচ্ছে যে মিসিং খুঁজে বাহির করো, তার একক নির্ণয় করো। তা আমরা দেখবো যে এই 4টার মধ্যে আমাদের অঙ্কে কে নাই, কে নাই, এটা আমরা অঙ্কটা দেখলে আমরা মিসিংটুকু খুঁজে বাহির করতে পারবো। লক্ষ্য করে দেখো, এখানে প্রারম্ভিক আছে, তারপরে বিক্রয় আছে, তারপর উৎপাদন আছে, কিন্তু সমাপনী কিন্তু আমাদের মধ্যে নাই। যেহেতু সমাপনী আমাদের মধ্যে মিসিং, তো এখন আমরা কি করব, এই প্রারম্ভিকের নিচে এটা বসাবো, বিক্রয়ের নিচে এটা বসাবো, প্রকৃত উৎপাদনের নিচে এটা বসাবো। আমরা যদি এখানে দেখে, আমি যেটা বলছিলাম প্রথম, যে প্রারম্ভিকেরটা প্রারম্ভিকের নিচে বসাবো, উৎপাদনের নিচে বসাবো, বিক্রয়ের নিচে বসাবো। তারপরে এই পারে সমাপনী মজুত পণ্যটা রেখে বিক্রয়টা এই পারে নিয়ে আসবো। এই পারে বিক্রয় প্লাস আছে, এই পারে আসলে হবে মাইনাস। তার মানে সূত্র হয়ে যাবে সমাপনী মজুত পণ্য সমান প্রারম্ভিক মজুত যোগ উৎপাদন মাইনাস বিক্রয়। তো আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা সমাপনী মজুদের এককটা আমরা পেয়ে যাব। আমরা যদি এইখানে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে সমাপনী মজুদের একক নির্ণয় প্রারম্ভিক মজুদ যোগ একক উৎপাদন একক মাইনাস বিক্রয় একক। ওই যে আমাদের বিক্রয়টা সমাপনীর সাথে প্লাস ছিল, এই পারে নেওয়ার পর কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। তো সমাপনী পাইলাম হচ্ছে আমরা 8000 একক। আশা করছি আমরা এইটুকু বিষয়টা বুঝতে পেরেছি, এবং প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু এই বিষয়গুলো সেম থাকবে। যদি আমরা প্রথম অঙ্কের ক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে যদি বিষয়টা বুঝতে পারি, তাহলে আর যত অঙ্ক আছে কোনো অঙ্কের মধ্যে আমাদের সময় নিতে হবে না। আমরা প্রত্যেকটা অঙ্কে কিন্তু এগুলো বুঝবো, এগুলো করতেই হবে না আমাদের। এখন আসি আমরা আমাদের স্টেপ 1 এবং স্টেপ 2 দুইটা কাজ কিন্তু কমপ্লিট। আচ্ছা, আজান পড়তেছে, আজানের জন্য একটু বিরতি দিয়ে দিচ্ছি। যাই হোক, আমরা বিষয়টা আবার শুরু করি। এখন হচ্ছে আমাদের দুইটা ওয়ার্কিং করার পরে আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের ম্যাথে। তো প্রথম বলছে যে আমাদের পরিবর্তনশীল ব্যয় পদ্ধতিতে আমাদের এই ম্যাথটুকু সলভ করার জন্য। তো আমরা যদি আমাদের বেসিক যে আমি একটা স্ট্রাকচার লিখেছিলাম, যদি আমরা এইখানে যদি একটু লক্ষ্য করি, যে আমরা যদি ম্যাথের কাজ শুরু করি, সর্বপ্রথমে আমরা বিক্রয় নিব। আমরা ডানে বামে কোথাও থাকাবো না, সরাসরি চলে যাচ্ছি আমরা ম্যাথের মধ্যে। ম্যাথের মধ্যে যাওয়ার পর আমরা এখানে দেখব যে বিক্রয় কত একক আছে। এখানে স্পষ্ট দেওয়া আছে বিক্রয় হচ্ছে 20,000 একক, এবং একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে 30 টাকা। তার মানে 20,000-এর সাথে যদি আমরা 30 গুণ করি, তাহলে আমাদের ফাইনাল কলামে কিন্তু বিক্রয়ের টাকাটা চলে আসবে। 20,000 গুণ 30 চলে আসছে হচ্ছে 6 লক্ষ টাকা। তারপরে আমাদের তিন কি ছিল, বলছিলাম যে বিক্রয়ের পরে আমাদের বাদ দিতে হবে পরিবর্তনশীল বিক্রিত পণ্যের ব্যয় কারখানার অংশ। তো আমরা যদি এইখানে এই হেডিংটা দিয়ে দিই, কেমন হয়, বাদ পরিবর্তনশীল বিক্রিত পণ্যের ব্যয় কারখানার অংশ। জাস্ট এটা কিন্তু আমাদের মুখস্থ দিতে হবে হেডিংটা। তারপরে স্টেপটা কি ছিল, তারপরে স্টেপটা ছিল আমরা প্রারম্ভিক মজুদের সাথে উৎপাদনটা যোগ করব, সমাপনীটা মাইনাস করব। ওকে ফাইন, এখানে আমরা লিখলাম প্রারম্ভিক মজুদ, এর সাথে যোগ করলাম হচ্ছে উৎপাদন, বাদ দিলাম হচ্ছে সমাপনী। এবং আমরা যেহেতু পরিবর্তনশীল করতেছি, সবার কিন্তু একটা একক এখানে দেওয়া আছে। প্রারম্ভিকের একক দেওয়া আছে 4000, তারপর হচ্ছে উৎপাদন একক দেওয়া আছে 24,000, এবং সমাপনীর আমরা কিন্তু একটা একক নির্ণয় করছি হচ্ছে 8,000, এবং পরিবর্তনশীল প্রতিটা একক প্রতি খরচ হচ্ছে 9 টাকা করে। তার মানে এই প্রারম্ভিক বলেন, উৎপাদন বলেন, সমাপনী বলেন, এদের প্রত্যেকটা এককে আমরা এই পরিবর্তনশীলের যে আমরা প্রতি একক ব্যয় নির্ণয় করেছি, এটা দ্বারা আমরা গুণ দিব। তো আমরা একটু যদি ম্যাথে চলে যাই, বিষয়টা ক্লিয়ার হবো।
যে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে এই যে 4000 ছিল, এই 9 টাকা গুণ দিলাম, এটার সাথেও 9 টাকা গুণ দিলাম, এটার সাথেও 9 টাকা গুণ দিলাম, তো যোগ বিয়োগ করলাম, করার পর মোট অনুদান প্রান্ত পেয়ে গেলাম। মানে এইটা যোগ বিয়োগ করার পর এখানে নিলাম, মাইনাস করলাম, করার পরে 4,20,000। এই বিষয়গুলো আমরা বুঝি, এগুলো একটু স্কিপ করি, সময় বাঁচবে। তো এখন মজার ব্যাপার হচ্ছে আমাদের এইটা বুঝতে হবে যে এইখানে তো যোগ, প্রতিকূল এবং অনুকূল ছিল। তো আমরা যোগ, প্রতিকূল, অনুকূল কাজ করার পরে তো আমরা মোট অনুদান প্রান্ত পাবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের এই অঙ্কের মধ্যে এইখানে আমরা কোথাও আমাদের এই অনুকূল এবং প্রতিকূল পরিবর্তনশীল উপরিব্যয় কথাটা লেখা নাই। অনুকূল বা প্রতিকূল পরিবর্তনশীল উপরিব্যয় এই ম্যাথের কোথাও লেখা নাই, যে কারণে আমাদের এখানে এটার আর প্রয়োজন নেই। তাই সরাসরি মাইনাস করার পর আমরা মোট অনুদান প্রান্ত পেয়ে গেছি। এরপরে আমাদের যে কাজটুকু করতে হবে, মোট অনুদান প্রান্ত পাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে বাদ পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয়। এখন আমাদের আগে চিনতে হবে পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয় কোনগুলো। আমরা কিন্তু আগে এখানে আমরা একটা হেডিং দিয়ে দিলাম যে পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয়। তো এইখানে আমরা দুইটা ব্যয় পাইছি, একটা হচ্ছে কারখানার অংশ। কারখানার অংশে যে ব্যয়গুলা, এগুলো অবশ্যই আমরা এখানে কিন্তু দেখে ফেলছি যে বিক্রিত পণ্যের সাথে সম্পৃক্ত যে ব্যয়গুলা, প্রারম্ভিক মজুদ, উৎপাদন ব্যয়, তার এর থেকে মাইনাস সমাপনী মজুদ, এগুলো হচ্ছে কারখানার সাথে রিলেটেড। আর বাণিজ্যিক ব্যয় মানে হচ্ছে আমরা কারখানা থেকে একটা পণ্য উৎপাদন করার পর এই পণ্যটা বিক্রয়ের উদ্দেশ্যে যে রকমের ব্যয় হয়ে থাকে, এইগুলো হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যয়। তো আমরা দেখি অঙ্কের মধ্যে বাণিজ্যিক ব্যয় কি আছে। আমরা যদি অঙ্কর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের অঙ্কে দেখেন নিচে কিছু খরচ দেওয়া রয়েছে। এখানে দেখেন বিক্রয় খরচ স্থায়ী হচ্ছে 10,000 টাকা, পরিবর্তনশীল হচ্ছে 10,000 টাকা। তারপরে প্রশাসনিক খরচ স্থায়ী হচ্ছে 5,000 টাকা। আমরা হেডিংটা কি দিয়েছিলাম, আমরা যদি লক্ষ্য করি, আমরা হেডিং দিয়েছিলাম পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয়, শুধুমাত্র পরিবর্তনশীল। এখানে লক্ষ্য করেন যে আমরা এই বিক্রয় খরচটা একটা হচ্ছে স্থায়ী, তার যেটা স্থায়ী এটা দরকার নাই, আমরা হেডিং দিয়েছি পরিবর্তনশীল, তার মানে এইটা হচ্ছে আমার পরিবর্তনশীল। এখন কথা হচ্ছে এই যে বিক্রয় খরচ, আমরা সাধারণত পণ্যটা বিক্রয় করার জন্য যে খরচগুলো করে থাকি, এইগুলা আমাদের বিক্রয় খরচ হিসেবে লিপিবদ্ধ হয়েছে। এটার আরেকটা নাম হচ্ছে বাণিজ্যিক খরচ। তো এটা বাণিজ্যিক খরচ হিসাবে এই যে পরিবর্তনশীলের যে 10,000 টাকা, এই 10,000 টাকা আমরা কিন্তু হেডিং হিসাবে কিন্তু আমরা এই জায়গায় নিতে পারি। তো এখানে দেখেন যে পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয় হিসাবে 10,000 টাকা দেওয়া হয়েছে, যা যোগ করার পর যা বাদ করার পর বা বিয়োগ করার পর আমাদের নিট অনুদান প্রান্ত চলে এসেছে 4,10,000 টাকা, নেট কন্ট্রিবিউশন মার্জিন। এবং এর পরের হেডিং কি, আমাদের নিট পাওয়ার পরে কাজ হচ্ছে স্থির কারখানা উপরিব্যয় যোগ করব এবং স্থির বাণিজ্যিক উপরিব্যয় আমরা মাইনাস করব। স্থির কারখানা উপরিব্যয়, তো আমরা যদি ম্যাথের মধ্যে যাই তাহলে আমরা কিছু স্থির কিছু বিষয় দেখতে পাবো। আমরা স্থির কারখানা উপরিব্যয়, এই দেখেন স্থির উৎপাদন উপরিব্যয় দেখা যাচ্ছে হচ্ছে 50,000। এই উৎপাদন উপরিব্যয় আর কারখানার উপরিব্যয় কিন্তু একই কথা, এটা বুঝতে হবে। স্থির উৎপাদন উপরিব্যয় এবং কারখানা উপরিব্যয় একই কথা। আপনাকে এখন যেহেতু পরিচয় করানো হচ্ছে যে এটা হচ্ছে স্থির উৎপাদন উপরিব্যয়, তো আপনি এখন এটা মাথায় ফিক্সড করে ফেলেন, পরবর্তী ম্যাথের মধ্যে যেন আপনার এই কনফিউশনটা না হয়। তো এই 50,000 নিয়ে নিলাম, 50,000 নিয়ে লক্ষ্য করে দেখা যাক যে এখানে আমাদের স্থির কারখানা উপরিব্যয়, স্থায়ী কারখানা ব্যয় বা স্থায়ী কারখানা উপরিব্যয় 50,000 টাকা নেওয়া হলো। তারপর হচ্ছে এটা থেকে আমরা এটার সাথে এটা যোগ করে বা একসাথে আমরা বাদ দিব, এখানে এইভাবেই সাজানো হয়েছে। বাদ স্থায়ী বাণিজ্যিক ব্যয়, মানে ওই যে আমরা বাণিজ্যিক ব্যয়গুলো দেখেছিলাম, বিক্রয়ের জন্য যে ব্যয়গুলো হয়েছিল আমাদের, এইখানে কিন্তু লেখা আছে যে বিক্রয় খরচ স্থায়ী আছে 10,000 টাকা এবং প্রশাসনিক খরচ স্থায়ী আছে হচ্ছে আমাদের 5,000 টাকা। তো বিক্রয় খরচ ও প্রশাসনিক খরচ এগুলোকে কিন্তু বাণিজ্যিক ব্যয়ের মধ্যে কিন্তু ধরা হয়ে থাকে। অফিস ও প্রশাসনিক বিক্রয় ও বন্টন খরচ, তো এই দুইটা আমরা যেহেতু দুইটা স্থায়ী, স্পষ্ট লেখা রয়েছে স্থায়ী, তো আমরা এই দুইটা কি করব, আমাদের তথ্য দেওয়া মতে, হেডিং দেওয়া মতে এখানে লিখে দিলাম দুইটা 10,000 5,000। তো এগুলো যোগ করার পর 65,000, 4,10,000 মাইনাস করার পর হচ্ছে 3,45,000 নিট লাভ। সো লক্ষ্য করে দেখেন আমরা কিন্তু এই সম্পূর্ণ যে স্ট্রাকচারটা ছিল কিন্তু আমরা এইটাই মেনটেন করছি। প্রথম বিক্রয় লিখছি, পরিবর্তনশীল বাদ দিছি, প্রারম্ভিকের সাথে উৎপাদন যোগ করে সমাপনী মাইনাস করছি, প্রতিকূল এবং অনুকূল নাই দেখে এটা কাজ করি নাই। তারপরে বাদ দেওয়ার পর পাইছি আমরা মোট অনুদান প্রান্ত। এই মোট অনুদান প্রান্তের সাথে
আমরা যে কাজটা করছি এটা হচ্ছে যে বাদ দিলাম হচ্ছে আমাদের স্থির কারখানা উপরিব্যয়, স্থির কারখানা উপরিব্যয় বাদ দেওয়ার পরে আমরা পাবো হচ্ছে নিট অনুদান প্রান্ত। এটা হবে এটা নিচে, এটা উপরে চলে গেল কেমনে আবার? তাহলে আমরা পাবো হচ্ছে নিট, মানে এখানে মানে কিছু একটা হয়েছে যে কারণে ফন্টটা উপরে চলে আসছে। এই যে ফন্টটা, এই ফন্টটা চলে আসবে হচ্ছে আমাদের এই জায়গায়, এইখানে চলে আসবে। তাহলে ঠিক আছে, আমি এটা একটু মুছে দিচ্ছি। এটা এইখানে না, উপরে ছিল। মানে মোট অনুদান প্রান্তের পরে আমরা বাদ দিব পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয়, বাদ দেওয়ার পরে পাবো হচ্ছে নিট অনুদান প্রান্ত। এটার সাথে আমরা স্থির কারখানা উপরিব্যয় এবং স্থির বাণিজ্যিক উপরিব্যয় দেখে বাদ দেওয়ার পর কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এখন পরবর্তীতে যেটা বলছে এটা হচ্ছে গ্রসন ব্যয় পদ্ধতি। গ্রসন ব্যয় পদ্ধতি কিন্তু ওইটার মতো সেম, গ্রসন ব্যয় পদ্ধতি কিন্তু ওইটার থেকে আরো ইজি। প্রথমে আমরা বিক্রয় নিয়ে নিলাম, নেওয়ার পর দেখেন বাদ বিক্রিত পণ্যের ব্যয় পরিবর্তনশীল যুগ স্থায়ী। লক্ষ্য করে দেখেন যে এইখানে আমাদের হেডিং হয়েছে কিন্তু 4টা, দেখেন 1টা 2টা 3টা 4টা, আর গ্রসন ব্যয় আমরা হেডিং দিব 2টা। মানে এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমরা পরিবর্তনশীল স্থায়ী একসাথে কাজ করে ফেলবো, এবং এই স্থায়ী কারখানা উপরিব্যয় বা বাণিজ্যিক ব্যয়ের মধ্যে আমরা স্থায়ী এবং পরিবর্তনশীল, এই যে স্থায়ী এবং পরিবর্তনশীল আমরা বাণিজ্যিক ব্যয়ের মধ্যে একসাথে কাজ করে ফেলবো। মানে এই যে কারখানা ব্যয় আর হচ্ছে আমার এই যে পরিবর্তনশীল কারখানা ব্যয়, এই দুইটা করে ফেলবো একসাথে। আর এই বাণিজ্যিক ব্যয় আর এই বাণিজ্যিক ব্যয়, স্থায়ী বাণিজ্যিক ব্যয়, এই দুইটা করে ফেলবো আমরা একসাথে। তাহলে আমাদের কাজটা আরো সহজ হয়ে যাবে গ্রসন ব্যয় পদ্ধতিতে। লক্ষ্য করে দেখেন যে আমাদের বাদ বিক্রিত পণ্যের ব্যয় পরিবর্তনশীল যুগ স্থায়ী এবং প্রারম্ভিক মজুদ, এগুলো সেম আগের মতো, এগুলো সেম আগের মতো, জাস্ট আমরা গ্রসন ব্যয়ের একক নির্ণয় করছিলাম 11, তাই গুণ দিছি 11 দিয়া। আর কিচ্ছু পার্থক্য না, এখানে সময় নষ্ট করা মানে হচ্ছে আমাদের বোকামি। 11 দিয়ে গুণ করছি, একদম সেম। এখন এইখানে কিন্তু একটা প্রতিকূল স্থির কারখানা উপরিব্যয় ম্যাক্সিমাম ম্যাথের মধ্যে কিন্তু থাকবে, প্রায় 90% বা 95% ম্যাথের মধ্যে এটা থাকে, প্রতিকূল স্থির কারখানা উপরিব্যয়। এখন কথা হচ্ছে যে এইখানে প্রতিকূল স্থির কই থেকে আসলো, কিন্তু এইখানে তো প্রতিকূল স্থির আসলো না। আমি বলি এইখানে প্রতিকূল নামে যদি পরিবর্তনশীল অঙ্কের মধ্যে থাকে তাহলে এখানে আসবে, প্রতিকূল নামে বা অনুকূল নামে পরিবর্তনশীল থাকলে আসবে। তো অঙ্কে কিন্তু আমরা প্রতিকূল অনুকূল পরিবর্তনশীল ছিল না, তাই আমরা এখানে নেই নাই। কিন্তু এই যে প্রতিকূল স্থির কারখানা উপরিব্যয়, এটা অঙ্কের মধ্যে সরাসরি থাকে না, এটা হিডেন থাকে, এটাকে আমাদের বাহির করতে হবে। এই অংশটুকু আমাদের হিডেন থাকে, হিডেন, এটা আমাদের বাহির করতে হবে। তো হিডেনটা কিভাবে বাহির করব, এটা হচ্ছে জানার পালা, যে এই 2000 আমাদের কিভাবে আসছে আমি বলি আপনাদের খুব সহজভাবে। আশা করছি আমি বুঝাইতে পারবো এই বিষয়টা। একটু অঙ্কের মধ্যে আসেন। আসার পর দেখেন আমাদের স্বাভাবিক উৎপাদন ক্ষমতা হচ্ছে 25,000 একক। একটু ভালো করে বিষয়টা বুঝেন যে আমরা এটা কিভাবে নির্ণয় করব, প্রতিকূল স্থির উপরিব্যয়টা কিভাবে নির্ণয় করব। আমাদের স্বাভাবিক উৎপাদন ক্ষমতা হচ্ছে 25,000 একক এবং প্রকৃত উৎপাদন হচ্ছে 24,000 একক। তার মানে আমরা কিন্তু 1,000 একক উৎপাদন কম করছি। যদি আমরা কম করি তাহলে এটাকে বলা হবে প্রতিকূল। আর যদি আমরা এখানে 25,000 একক উৎপাদন করার ক্ষমতা ছিল, আমরা উৎপাদন করে ফেলছি 26,000 একক, তার মানে 1,000 বেশি করছি। যদি বেশি করি তাহলে সেটা হবে অনুকূল, আর যদি কম করি তাহলে সেটা হবে প্রতিকূল। প্রতিকূল হলে আমরা যোগ করব আর অনুকূল হলে আমরা মাইনাস করব। আমি আবার বুঝাই, যদি আমাদের উৎপাদনের পরিমাণটা স্বাভাবিক থেকে কম হয় তাহলে প্রতিকূল, এটা যোগ করব। যদি উৎপাদনের পরিমাণটা স্বাভাবিক থেকে বেশি হয় তাহলে অনুকূল, বিয়োগ করব। তো এখন আমি যদি আপনাদেরকে বলি যে সহপাঠী এটা কি আমাদের অনুকূল নাকি প্রতিকূল, আপনারা সবাই কিন্তু বলবেন যে এটা প্রতিকূল। আমি যদি বলি কেন প্রতিকূল, আপনারা বলবেন যে আমাদের স্বাভাবিক ছিল 25,000, আমাদের প্রকৃত উৎপাদন 24,000, যেহেতু প্রকৃত উৎপাদন 1,000 কম, তার মানে এটা হচ্ছে প্রতিকূল। এই 1,000 প্রতিকূলটা আমাদের নির্ণয় করতে হবে। এই 1,000 একককে আমরা গুণ দিব, এই যে এইখানে আমরা অতিরিক্ত স্থির উৎপাদন উপরিব্যয় যে আমরা এককটা পাইছি, এই একক দিয়ে আমরা গুণ দিব। তো 1,000কে যদি আমরা এই 2 দ্বারা গুণ করি তাহলে ওই হিডেন প্রতিকূল 1,000-এর টাকাটা আমার চলে আসবে। এই টাকাটা আমরা কি করব, এখানে বসায় দিলাম যে প্রতিকূল স্থির কারখানা উপরিব্যয় 1,000-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 2,000। তো এটার সাথে এটা যোগ করে 2,22,000, মাইনাস করলে 3,78,000। এখন এইটা থেকে আমরা বাদ দিব হচ্ছে বাণিজ্যিক ব্যয় পরিবর্তনশীল যুগ স্থায়ী, যেগুলো বাণিজ্যিক
বুঝতে হবে যেগুলো বাণিজ্যিক পরিবর্তনশীল যোগ স্থায়ী। তো আমরা যদি অঙ্কের মধ্যে যাই তাহলে বাণিজ্যিক ব্যয় পরিবর্তনশীল স্থায়ী তো তিনটাই ছিল। এই যে একটা হচ্ছে বিক্রয় খরচ 10,000, পরিবর্তনশীল 10,000, প্রশাসনিক খরচ 10,000, পরিবর্তনশীল যোগ হচ্ছে স্থায়ী, তার মানে এটাও যাবে, এটাও যাবে, এটাও যাবে। এখন কথা হচ্ছে যে স্যার সরি যে ভাই এইটা কেন যাবে না, এই 50,000 কেন যাবে না, প্রশ্ন হচ্ছে এটা। কিন্তু আমরা কিন্তু এই 50,000-এর এককটা কিন্তু আমরা গ্রসন ব্যয় কিন্তু অলরেডি এখানে ধরে ফেলছি, এখানে কিন্তু আমরা ধরে ফেলছি, যে কারণে এটা আমাদের আর নিতে হবে না। এবং অতিরিক্ত যেটা হিডেন ছিল এই হিডেনটুকু কিন্তু এখানে আমরা ধরে ফেলছি, তার মানে ওইটার কাজ আমরা ইতিমধ্যে করে ফেলছি, এই 11-র মধ্যে করে ফেলছি। আর অতিরিক্ত যে আরো 1,000 বাকি ছিল, 1,000 বাকিটা আমি এখানে করে ফেলছি। সো এইটার এখন আমার আর দরকার নাই। এবং বাকি যেগুলো আছে এগুলো আমরা কি করলাম, এই তিনটা বসায় দিলাম, স্থায়ী খরচ 10,000, পরিবর্তনশীল বিক্রয় খরচ, স্থির প্রশাসনিক খরচ, এগুলো যোগ করে আমরা কিন্তু নিট লাভ পেয়ে গেলাম। তার মানে আমার 3টা অঙ্ক কিন্তু ডান। এখন 2টা অঙ্ক ডান। এখন 3 নম্বরে বলছিল আমাদের সমন্বয় বিবরণী, এটা একদম ইজি ব্যাপার, এটা একদম পিচ্ছি একটা ম্যাথ। এটা আমরা কিভাবে করতে পারি, এই সমন্বয় বিবরণী কথার মানে হচ্ছে আমরা নিট লাভের পার্থক্য আর মজুত পণ্যের পার্থক্য যদি সমান দেখাইতে পারি তাহলে আমাদের অঙ্কটা 100% হয়ে গেছে। নিট লাভের পার্থক্য আর হচ্ছে মজুত পণ্যের পার্থক্য। তো নিট লাভের পার্থক্য হেডিং দিব, দেওয়ার পর দেখেন গ্রসন পদ্ধতিতে যে নিট লাভটা পাইছি আমরা, এটা থেকে প্রত্যক্ষ বা পরিবর্তনশীলের নিট লাভ আমরা মাইনাস করব। আমরা যদি লিখি দেখেন যে এটা হচ্ছে গ্রসনের নিট লাভ 3,53,000 লিখলাম, আর এটা আমরা একটা পরিবর্তনশীল অঙ্ক করে নিট লাভ বাহির করছিলাম 3,45,000। এই দুইটার পার্থক্য করব, শুধু পার্থক্য, মাইনাস না, পার্থক্য করব। এই দুইটার পার্থক্য হচ্ছে আমাদের 8,000, দুইটার পার্থক্য 8,000। তারপরে আমরা এখানে মজুত পণ্যের দিক থেকে পার্থক্য নির্ণয় করব। গ্রসন পদ্ধতির মজুত পণ্যের পার্থক্য আগে লিখবো এখানে, পরিবর্তনশীল পদ্ধতির মজুত পণ্যের পার্থক্য লিখবো হচ্ছে এই জায়গায়। তো এটা আমরা সাধারণত কিভাবে, পার্থক্য না মানে হচ্ছে সমাপনী থেকে, মানে গ্রসন পদ্ধতির সমাপনী টাকা থেকে আমরা প্রারম্ভিক টাকা মাইনাস করব, যেটা থাকে এইখানে লিখবো। এবং পরিবর্তনশীলের সমাপনী টাকা থেকে প্রারম্ভিক টাকা মাইনাস করব, যেটা থাকবে এখানে লিখবো। সাপোজ আমি একটা দেখাই, আমি গ্রসনের সমাপনী এবং প্রারম্ভিকের টাকাটা দেখি। দেখেন গ্রসনের সমাপনী টাকা হচ্ছে 88,000 এবং গ্রসনের প্রারম্ভিকের টাকা হচ্ছে 44,000। তার মানে 88,000 থেকে 44,000 মাইনাস করব, তাহলে আমরা গ্রসনের টাকাটা পেয়ে যাব। এখানে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে আমরা এই যে 88,000 থেকে 44,000 মাইনাস করলে এখানে পাচ্ছি 44,000। তো পরিবর্তনশীলের ক্ষেত্রেও আমাদের সেম, সমাপনী থেকে প্রারম্ভিক মাইনাস করলে পাবো 36,000। তারপর এই 44 এবং 36 যখন পার্থক্য করবো হবে হচ্ছে আমাদের 8,000। এইটা মিললে কিন্তু আমাদের ম্যাথটা 100% কিন্তু হয়ে গেছে। তো এইটাই ছিল আমাদের সাধারণত একটা ম্যাথ। তো আমরা এইভাবে যদি আরো 2-একটা ম্যাথ যদি এখান থেকে দেখি, আশা করছি আমাদের বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আমরা 2 নম্বর আরেকটা ম্যাথ রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় 2012 এবং 2014। এখানে লেখা হয়েছে যে আহমেদ লিমিটেড গ্রসন ব্যয় পদ্ধতি ব্যবহার করে কোম্পানির পরিচালক প্রত্যক্ষ ব্যয় পদ্ধতিতে সম্পর্কে জানতে পেরেছেন। যাই হোক, কিছু তথ্য কিন্তু এখানে আমাদের দেওয়া রয়েছে। তো আমরা সর্বপ্রথম ম্যাথে যে জিনিসটা দেখবো যে আমাদের চাইছে কি, আমাদের রিকোয়ারমেন্ট কি। রিকোয়ারমেন্ট প্রথম বলছে প্রত্যক্ষ ব্যয় পদ্ধতিতে আমাদের আয় বিবরণী প্রস্তুত করতে হবে এবং গ্রসন ব্যয় পদ্ধতিতে আমাদের আয় বিবরণী প্রস্তুত করতে হবে। তার মানে সমন্বয় বিবরণী এই জায়গায় নো নিড, আমরা শুধুমাত্র আয় বিবরণী তৈরি করব। একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় পদ্ধতিতে আর একটা হচ্ছে গ্রসন ব্যয় পদ্ধতিতে। তা আমাদের প্রথম স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে আমাদের একক প্রতি ব্যয় নির্ণয় করতে হবে। তো একক প্রতি ব্যয় যদি আমরা নির্ণয় করি তাহলে প্রত্যক্ষ ব্যয়ও করতে হবে, গ্রসন ব্যয় করতে হবে। আমি কিন্তু এখানে লিখে রাখছি রে ভাই, এই রিলেটেড অঙ্ক করতে হলে আমাদের ফার্স্ট অফ অল মাথায় নিতে হবে স্টেপ নাম্বার 1-এ ওয়ার্কিং একক প্রতি পরিবর্তনশীল গ্রসন ব্যয় নির্ণয়, স্টেপ নাম্বার 2-তে ওয়ার্কিং মিসিংটা খুঁজে বাহির করব, তারপরে একক নির্ণয় করব। এই দুইটা আশা করছি আপনারা এখন পারবেন। দেখেন এখানে আমাদের কাঁচামাল, মজুরি, পরিবর্তনশীল উপরিব্যয় এ কিন্তু একক করে দেওয়া আছে। এই তিনটাই কাঁচামাল, মজুরি, পরিবর্তনশীল, এই তিনটাই কিন্তু আমার পরিবর্তনশীল একক। যে 3টা পরিবর্তনশীল একক হবে এই 3টা আমাদের গ্রসন এককও হবে। আমরা অলরেডি বলছি, দেখেন এই 3টা আমাদের পরিবর্তনশীল একক, এই 3টা আমাদের গ্রসন একক। এবং গ্রসনের ক্ষেত্রে আমরা আরেকটা স্থির খরচ নিতে হবে, ওই যে বারবার বলে আসছিলাম স্থির। এখানে দেখতে হবে যে আমাদের স্থির উৎপাদন খরচ কোথায় আছে। দেখেন স্থির উৎপাদন খরচ বা স্থির কারখানা উপরিব্যয় যেটাই থাকুক, এইটা আছে কত আমাদের 2,700। এইটাকে আমরা ভাগ করব স্বাভাবিক
আমরা কতটুকু উৎপাদন করতে পারবো, আমাদের উৎপাদন করার ক্ষমতা কতটুকু আছে এটার টাকা দ্বারা। দেখেন এখানে আমাদের স্বাভাবিক উৎপাদন ক্ষমতা কিন্তু দেওয়া আছে হচ্ছে 1000 একক, কিন্তু আমরা উৎপাদন করছি হচ্ছে 900 একক, তার মানে 100 একক আমরা উৎপাদন কম করছি, তার মানে এইটার মধ্যেও আমাদের কিন্তু প্রতিকূল আছে। যখন আমরা গ্রসন করব তখন 1000 এককের প্রতিকূল আছে, রাইট? ওকে ফাইন। তার মানে আমাদের এই স্বাভাবিক উৎপাদনের ক্ষমতা দ্বারা যদি আমরা এই স্থির উৎপাদন ব্যয় বা স্থির কারখানা উপরি ব্যয়টাকে যদি আমরা ভাগ করি, ভাগ করার পর আমরা গ্রসনের ওই এককটা আমরা পেয়ে যাব। এই যে 2700 আমরা স্বাভাবিক উৎপাদন ক্ষমতা দ্বারা ভাগ করছি 2.70, তো এইগুলো যোগ করার পরে গ্রসনের একক হচ্ছে 7.70 আর পরিবর্তনশীল হচ্ছে 5। স্টেপ নাম্বার 1 এর ওয়ার্কিং শেষ। স্টেপ নাম্বার 2তে এখন আমরা মিসিং করব, মানে মিসিং খুঁজে বাহির করব। এখানে আমার প্রারম্ভিক দেওয়া আছে, উৎপাদন দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে, তার মানে আমার সমাপনী নাই। সেম আমরা প্রারম্ভিকের সাথে উৎপাদন যোগ করব, যোগ করে বিক্রয়টা মাইনাস করে দিব, যেটা থাকবে এটা হচ্ছে সমাপনী। তো 900 আর 200 হচ্ছে 1100, 1100 থেকে 1000 মাইনাস করে থাকবে 100, তার মানে সমাপনী হচ্ছে 100। কথা কাজ সব শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে অঙ্কের মধ্যে। তো অঙ্কের মধ্যে এই যে পরিবর্তনশীল অঙ্ক, প্রথম হচ্ছে বিক্রয় 10 টাকা করে 10,000, এটা কই থেকে? আরে এটা প্রশ্নে দেওয়া আছে আমাদের, বিক্রয় 1000 একক 10 টাকা করে, কত হবে? 10,000। তারপর হচ্ছে ওইটা আমাদের হেডিংটা যেটা বলছিলাম আমাদের মুখস্থ রাখতে হবে, বিক্রয়ের পরে হেডিং পরিবর্তনশীল বিক্রিত পণ্যের ব্যয় কারখানার অংশ। ফাইন, এখানে আমরা 3টা অংশ যাবে, ওই যে বলছিলাম আমি, একটা হচ্ছে পরিবর্তনশীল বিক্রিত পণ্যের ব্যয় কারখানা অংশ, 3টা অংশ কি কি যাবে? প্রারম্ভিক মজুদের সাথে উৎপাদন যোগ সমাপনী মাইনাস। লক্ষ্য করে দেখেন, এই যে আমি লিখছি প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদন মাইনাস সমাপনী, কারণ এদের একক তো প্রশ্ন দেওয়া আছে 200, 900, আর এই 100 সমাপনী মিসিং ছিল, বাহির করে আনলাম। আর এদের যে পরিবর্তনশীলের যে 5 টাকা করে, এই যে আমরা বাহির করছি 5 টাকা, এদেরকে গুণ দিলাম 5 টাকা, এবং আমরা পরিবর্তনশীলের অঙ্ক করতেছি। আর অঙ্কের মধ্যে পরিবর্তনশীল নিয়ে আমাদের এইখানে দেখেন একটা প্রতিকূল লেখা আছে, প্রতিকূল প্রভেদ। এই প্রতিকূলের সাথে কিন্তু এখানে পরিবর্তনশীল দেওয়া আছে। এই যে আমি যে আপনাদের এইটা কিন্তু এখানে বুঝাইতে চাইছিলাম যে প্রতিকূলের সাথে এখানে কিন্তু আমাদের একটা পরিবর্তনশীল কিন্তু লেখা থাকতে হবে। দেখেন এখানে প্রতিকূল আছে, প্রতিকূলের সাথে যদি আমাদের পরিবর্তনশীল যদি লেখা থাকে তাহলে আমরা বুঝবো যে এই প্রতিকূলটা আমাদের পরিবর্তনশীল অঙ্কের মধ্যে যাবে, এই প্রতিকূলটা আমাদের পরিবর্তনশীল অঙ্কের মধ্যে যাবে। তাই আমরা এইটা কি করব, আমরা এই 200 টাকা কি করব, আমরা প্রতিকূল যেহেতু যোগ, আমরা কি করব, এখানে আমরা যোগ করে দিব। এই যে যোগ প্রতিকূল পরিবর্তনশীল উপরিব্যয়, যেহেতু প্রতিকূলের সাথে পরিবর্তনশীল আছে তাই এটা পরিবর্তনশীলের মধ্যে যাবে। এই 200 আমরা যোগ করে দিলাম, দেওয়ার পর আমরা যোগ করার পরে মোট অনুদান প্রান্ত পাবো হচ্ছে 4800 টাকা। এখন আমাদের পরের স্টেপ বাদ দিতে হবে হচ্ছে পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয়। এখন দেখা যাচ্ছে আমাদের অঙ্কের মধ্যে পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয় একটাও নাই। এখন কথা হচ্ছে যে পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয় আছে কি নাই বুঝবো কিভাবে? আগে বুঝতে হবে বাণিজ্যিক ব্যয় মানে হচ্ছে আমরা একটা পণ্য উৎপাদন করে পণ্যটা বাজারে বিক্রয়ের জন্য আমাদের যে খরচগুলো হয় সেটা বিক্রয়ের বন্টন হতে পারে, অফিস ও প্রশাসনিক হতে পারে। দেখেন এখানে অফিস ও প্রশাসনিক তো নাই, কিন্তু এখানে বিক্রয় খরচ আছে, কিন্তু বিক্রয় খরচটা সম্পূর্ণ স্থির বলে দিছে। যেহেতু পরিবর্তনশীল বলে নাই, তার মানে অঙ্কে পরিবর্তনশীল বাণিজ্যিক খরচ নাই। যদি এখানে বলতো স্থিরও আছে পরিবর্তনশীলও আছে তাহলে পরিবর্তনশীলটা আমরা নিতে পারতাম। যেহেতু স্থির আছে তার মানে আমাদের পরিবর্তনশীলটা নাই। সো ওই পরিবর্তনশীলের স্টেপটা এই জায়গায় আমাদের কোনো প্রকারের কাজ হবে না। এই যে পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয় নাই, তার মানে যেটা মোট অনুদান এটাই নিট অনুদান। এখন আমাদের কাজ হচ্ছে বাদ স্থায়ী কারখানা ব্যয় বাদ স্থায়ী বাণিজ্যিক ব্যয়। তো দেখি আমরা স্থায়ী কারখানা ব্যয় এবং স্থায়ী বাণিজ্যিক ব্যয় স্পষ্ট দেওয়া আছে। এই যে স্থির উৎপাদন ব্যয় এটা হচ্ছে আমাদের স্থায়ী কারখানা ব্যয়, এবং স্থির বিক্রয় খরচ দেওয়া আছে স্থির, এটা হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যয়, স্থায়ী বাণিজ্যিক ব্যয়। তো এই দুইটা যোগ করে যদি বাদ আমরা মাইনাস করে দিই তাহলে কিন্তু আমরা কিন্তু পেয়ে যাব। সাপোজ এই যে দুইটা যোগ করে মাইনাস করলাম, আমরা কিন্তু নিট লাভ কিন্তু পেয়ে গেছি, রাইট? এখন যদি আমরা গ্রসন করি, তো গ্রসনের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের এককটা দেখি 7.70। গ্রসনের ক্ষেত্রে সেম রোল, সেম, কোনো পার্থক্য নাই। প্রথম আমরা বিক্রয় নিলাম 1000 একক 10 টাকা করে 10,000, তারপরে আমরা ওই হেডিংটা দিব বিক্রিত পণ্যের ব্যয়। এখানে আমরা কারখানার যে পরিবর্তনশীল অংশটুকু আছে এবং কারখানার যে স্থায়ী অংশটুকু আছে দুইটা আমরা একসাথে নিয়ে নেব। প্রারম্ভিক যোগ উৎপাদন ব্যয় মানে সমাপনী, জাস্ট এখানে আমাদের এককটা হয়ে গেছে 7.70, কারণ আমরা গ্রসনের একক হচ্ছে 7.70। এইখানে কিন্তু একটা জিনিস, আমাদের এই প্রতিকূল পরিবর্তনশীল উপরিব্যয় যদি প্রশ্ন থাকে তাহলে এইটা
পরিবর্তনশীলের মতো যাবে, গ্রসনের মতো যাবে। মানে যেটা পরিবর্তনশীলে যায় এটা মাস্ট গ্রসনের মতো যাবে। এটা আমরা পরিবর্তনশীলে যোগ করছিলাম এবং এটা মাস্ট আমরা কি করলাম, গ্রসনের মধ্যেও যোগ করলাম। এবং আরেকটা কিন্তু আমাদের হিডেন কিন্তু আরেকটা প্রতিকূল বা অনুকূল থাকতে পারে আমাদের। আমি কিন্তু বলছিলাম যে হিডেন একটা থাকতে পারে গ্রসনের জন্য মাস্ট। তো আমরা কিভাবে বাহির করব হিডেনটা, আমি একটু আবার দেখাচ্ছি আপনাদের। আমাদের হিডেনটা বাহির করার নিয়ম হচ্ছে, আমাদের স্বাভাবিক উৎপাদন ক্ষমতা হচ্ছে 1000, উৎপাদন করছি হচ্ছে 900, তার মানে এইখানে কিন্তু আমরা 100 একক কম করছি। যেহেতু 100 একক কম করছি তার মানে এটা হচ্ছে প্রতিকূল। যদি আমরা এখানে 1100 করতাম তাহলে 100 একক বেশি করতাম, তাহলে হয়ে যেত অনুকূল। অনুকূল হইলে আমরা মাইনাস করে দিতাম, যেহেতু এটা প্রতিকূল হয়েছে তাহলে প্লাস করব। এখন টাকার পরিমাণ কত হবে, ওই যে 1000 থেকে 900 বাদ করার পরে 100 একক প্রতিকূল, এই 100 এককের সাথে আমরা যে এইখানে গ্রসন পদ্ধতি যে লাস্টে একটা আমরা অ্যামাউন্ট বাহির করছিলাম এককের, এইটার সাথে আমরা গুণ দিব। তো 100-র সাথে 2.70 গুণ দিলে কিন্তু 270 হবে, আপনারা গুণ করে নেবেন। তা এটার মূল হবে কিন্তু 270। এই দেখেন প্রতিকূল স্থির কারখানা পরিবে আমাদের কত 270। তারপরে নামায় দিচ্ছে, নামার পরে বাদ বাণিজ্যিক ব্যয়। তো বাণিজ্যিক ব্যয় পরিবর্তনশীল তো ছিল না, কারণ আমরা এর আগের অঙ্ক পরিবর্তনশীল আমরা নিতে পারছি না। কিন্তু স্থায়ী একটাই ছিল বাণিজ্যিক ব্যয়, যেটা ছিল হচ্ছে বিক্রয় খরচ। এটা আপনারা দেখছেন, লিখে ফেলছি, নিট লাভ হয়ে গেছে। এটার মধ্যে আর কিছু চাই নাই, তার মানে কাহিনী কিন্তু শেষ। এইবার আসেন পরবর্তী অঙ্কে 2015 সালে। এখন ম্যাথটা কিন্তু আপনার কাছে আরো ইজি লাগবে, কারণ প্রথম দিক দিয়ে তো সবকিছু এলোমেলো ছিল না। কিন্তু আমি একটা কথা বলি, আমার কথা বলার সাথে সাথে কিন্তু আপনি কিন্তু ম্যাথটুকু আপনার মাথায় নিতে পারবেন না, ঠিক আছে? আপনাকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে সরি একটু আওয়াজ হচ্ছিল, যে জন্য আমি বলতেছিলাম যে আমাদের প্রথমে অবশ্যই ওই বেসিক স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে, যে কার পরে কী নিতে হবে, কী যোগ করতে হবে এবং কী বিয়োগ করতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এইখানে একটা অঙ্ক দেওয়া আছে, আমরা চলে যাবো যে অঙ্কে করণীয়র মধ্যে, যে আমাদের কী বলছে। এখানে বলছে অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য একটি আয় বিবরণী প্রস্তুত করো, বহিষ্ঠ ব্যবহারকারীদের জন্য একটি আয় বিবরণী প্রস্তুত করো। তার মানে একটি হচ্ছে পরিবর্তনশীল আয় বিবরণী আর একটা হচ্ছে গ্রসন আয় বিবরণী, এই দুটো আমাকে করতে হবে। তো প্রথম রিকোয়ারমেন্ট কি ছিল আমাদের? রিকোয়ারমেন্ট ছিল একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এবং একক প্রতি আমাদের গ্রসন ব্যয়, আর তিনটা দিচ্ছে, তার মানে সমন্বয় বিবরণী দেখাইতে হবে। ফাইন, সমন্বয় বিবরণী তো আমাদের ইজি, এটা কোনো ব্যাপার না। তো একক প্রতি যদি আমরা নির্ণয় করি, এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, স্যার বলেছিল। তো একক প্রতি যদি আমাদের নির্ণয় করি, তো পরিবর্তনশীল এককের কিন্তু এখানে একক দেওয়া আছে, এখানে কিন্তু একটু বিষয়গুলো বুঝতে হবে। তো পরিবর্তনশীল একক দেওয়া আছে কি দেখেন, প্রত্যক্ষ কাঁচামাল 20 টাকা, প্রত্যক্ষ শ্রম 6 টাকা, পরিবর্তনশীল উপরিব্যয় 5 টাকা। কারণ এই যে খরচগুলো আছে, এই খরচগুলো কিন্তু আমাদের পরিবর্তনশীল। আবার এটা হচ্ছে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য। আমরা অনেকে কি করি, এই সবগুলো যোগ করে ফেলবো একসাথে দিকে, না, এটা কিন্তু আমার পরিবর্তনশীল খরচ না, এটা হচ্ছে আমার একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে। সো আমরা এখানে এই তিনটা যোগ করে যে অ্যামাউন্টটা পাবো, এটা হচ্ছে পরিবর্তনশীল। ঠিক এই জিনিসটাই আমরা গ্রসনের মধ্যে বসাবো এবং গ্রসনের এক্সট্রা আরেকটা আমরা খরচ বাহির করব। তো আমরা এটা একটু দেখি স্যার আমাদের কিভাবে বুঝিয়েছেন। দেখেন, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম এবং পরিবর্তনশীল উপরিব্যয়, এই তিনটা যোগ করার পরে হচ্ছে 31 টাকা। এবং এইখানে যে তিনটা নিলাম, এই পরিবর্তনশীলের তিনটা কিন্তু আমাদের গ্রসনের মধ্যে কিন্তু সেম তিনটা কিন্তু দেখাইছে। তো এখন আমাদের আরেকটা বাহির করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের দেখতে হবে এখানে স্থির কারখানা উপরিব্যয় কত আছে বা স্থির উৎপাদন ব্যয় কত আছে। দেখেন এখানে লেখা আছে যে বার্ষিক স্থির উপরিব্যয়, এইটা খুঁজে বাহির করবেন। বার্ষিক স্থির উপরিব্যয় কত আছে? 1 লাখ। এই 1 লাখের ভাগ দিব আমাদের স্বাভাবিক উৎপাদন ক্ষমতা দিয়া। যে স্বাভাবিক উৎপাদন ক্ষমতা মানে হচ্ছে আমি আমার সর্বোচ্চ শ্রম টাকা দিয়ে কি পরিমাণ উৎপাদন করতে পারবো, আমি 1000 এককই উৎপাদন করতে পারবো। তো 1000 এককে যদি আমি 1000 দিয়ে ভাগ দেই তাহলে হবে হচ্ছে 1 টাকা। এই 1 টাকা আমি এখানে বসা দিলাম, দেওয়ার পরে গ্রসনের জন্য হচ্ছে 32 আর পরিবর্তনশীল হচ্ছে 31। তো আমার স্টেপ নাম্বার 1 শেষ। স্টেপ নাম্বার 2 হচ্ছে আমার মিসিং ভ্যালু নির্ণয় করা। আমাকে দেখতে হবে এখানে মিসিং কে আছে। এখানে আমার প্রারম্ভিক মজুদ পণ্য আছে 20,000, উৎপাদন দেওয়া আছে 90,000, সমাপনী মজুদ দেওয়া আছে 30,000, কিন্তু কোথাও বিক্রয় একক নাই। এই যে লক্ষ্য করে দেখেন, তার মানে এখন আমার বিক্রয় একক কিন্তু মিসিং। তো এই বিক্রয় একক মিসিং যদি আমি নির্ণয় করি, তা প্রারম্ভিকের মান বসাবো, উৎপাদনের মান বসাবো, সমাপনীর মান বসাবো, থাকবে বিক্রয়। তো এই প্রারম্ভিক উৎপাদনের থেকে যদি আমি সমাপনী মাইনাস করে দেই, তাহলে কিন্তু বিক্রয়ের মিসিং ভ্যালুটা কিন্তু পেয়ে যাব। যে কেউ কিন্তু থাকতে পারে। আমরা যদি লক্ষ্য করি যে এখানে সমাপনী হচ্ছে 30
আর 90 উৎপাদন প্রারম্ভিক 20, 20 আর 90 1,10,000, 1,10,000 থেকে যদি আমরা 30 মাইনাস করি তাহলে হচ্ছে 80,000। তার মানে আমরা বিক্রয় একক পাবো হচ্ছে 80,000। এই যে এখানে স্যার কিন্তু সুন্দর করে আমাদেরকে বাহির করে দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় সোহেল স্যার, 80,000 একক। আই হোপ এটা ওই ফর্মুলা ব্যবহার করে আপনার সমাপনী চাইলে সমাপনী, উৎপাদন চাইলে উৎপাদন, প্রারম্ভিক চাইলে প্রারম্ভিক, বিক্রয় চাইলে বিক্রয়, যেটা চাই আপনি কিন্তু নির্ণয় করতে পারবেন। একটা ফর্মুলা দিয়ে আপনি যে কোনো চারটাকে নির্ণয় করতে পারবেন, ঠিক আছে। তো এখন আমাদের স্টেপ 1 স্টেপ 2 আমাদের ফার্স্ট দুইটা গণনা কার্য শেষ। এখন হচ্ছে আমরা ম্যাথে চলে যাব। তো ম্যাথ প্রথমে আমরা বিক্রয় নেই। তা 80,000 একক এবং প্রতি বিক্রয় একক কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া আছে হচ্ছে 30 টাকা 40 টাকা করে। তা 80,000-এর সাথে 40 গুণ দিয়ে দিব, দিয়ে আমরা হেডিংটা দিয়ে দিব। লক্ষ্য করে দেখেন এখানে আমরা 80,000 গুণ 40 32 লাখ, তারপর হেডিং দিয়ে দিলাম বাদ পরিবর্তনশীল বিক্রিত পণ্যের ব্যয় কারখানার অংশ। এখানে আমরা প্রারম্ভিকের টাকা নিলাম, উৎপাদনের নিলাম, সমাপনী নিলাম, নিয়ে 31 দিয়ে গুণ দিলাম। স্যার 31টা আবার কই থেকে আসলো? 31টা ওই যে আমরা পরিবর্তনশীল বাইর করছি, আমরা পরিবর্তনশীলের ক্ষেত্রে সেম 31 দিয়ে গুণ দিব। আবার সেম অঙ্কটা যখন আমি গ্রসন দিয়ে করব তখন আমি 32 দিয়ে গুণ করব। ফাইন। এখন আমরা এই অঙ্কের মধ্যে কোথাও কি দেখছি যে আমাদের প্রতিকূল পরিবর্তনশীল লেখা আছে? দেখি তো না, আমাদের অনুকূল বা প্রতিকূল কোথাও পরিবর্তনশীল লেখা নাই। তার মানে এই পরিবর্তনশীলের মধ্যে অনুকূল প্রতিকূল আমাদের আসবে না। দেখেন এখানে কিন্তু আমাদের অনুকূল প্রতিকূল নাই। এখন পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয়, দেখি তো পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয় কি আছে? লেখা আছে বাণিজ্যিক ব্যয়ের সাথে পরিবর্তনশীল। এই দেখেন পরিবর্তনশীল লিখা প্রশাসনিক ও বিপণন খরচ দেওয়া আছে 40,000 টাকা। তার মানে এটা অবশ্যই আমাদের পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয়। এই পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয়টা বাদ দিব, বাদ দিলে পাবো হচ্ছে আমরা নিট অনুদান প্রাপ্ত, নিট অনুদান প্রান্ত। লক্ষ্য করে দেখেন যে এই পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয়টা বাদ দেওয়ার পরে পাইছি আমি নিট অনুদান প্রান্ত। এখন আমাদের দুইটা হেডিং, একটা হচ্ছে স্থায়ী কারখানা ব্যয় আর একটা হচ্ছে স্থায়ী বাণিজ্যিক ব্যয়। তো দেখেন এটা আছে স্থির উৎপাদন ব্যয়টা অঙ্কে আছে 1 লাখ। যেহেতু দেখা যাচ্ছে যে উৎপাদন ব্যয় আর কারখানা ব্যয় দুটা কিন্তু সেম, ঠিক আছে, এগুলো পাশাপাশি ওয়ার্ড। তো এটা আমরা উৎপাদন ব্যয়ের জায়গায় নিলাম। আর বাণিজ্যিক ব্যয় স্থায়ী, এটা মানে হয় অফিস খরচ থাকবে না হয় বিক্রয় বন্টন খরচ থাকবে, একটা থাকবে। দেখেন আমরা দেখে আসি, হয় অফিস না হয় বিক্রয় বন্টন। এই দেখেন স্থায়ী, এই যে আমাদের কই স্থির প্রশাসনিক ও বিপণন খরচ আমরা পাইছি, স্থির প্রশাসনিক ও বিপণন খরচ কত? 60,000 টাকা। স্থির প্রশাসনিক ও বিপণন খরচ আমরা পাইছি 60,000 টাকা। আর বার্ষিক স্থির উপরিব্যয় আমাদের ছিল কত? হচ্ছে 1 লক্ষ টাকা। আমরা কিন্তু এই সবগুলো এন্ট্রি কিন্তু এখানে নিয়ে নিব, 1 লক্ষ নিয়ে নিব, 60,000 নিয়ে নেবো। আমরা যদি দেখি এই যে আমাদের স্থায়ী কারখানা উৎপাদন ব্যয় ছিল 1 লক্ষ টাকা আর বাণিজ্যিক ব্যয় 60,000 টাকা। আমরা মাত্র খুঁজে আনলাম, এটা আমরা নিচের দিকে গেলেই পাবো। এই যে স্থায়ী প্রশাসনিক 60,000 টাকা। তো আমরা ক্যালকুলেশন করে বাদ দিয়ে দিলাম, আমরা নিট লাভ কিন্তু পেয়ে যাব। এখন যদি আমরা গ্রসন করি, তো গ্রসনের ক্ষেত্রে আমাদের বিক্রয় সেম থাকবে, এটাও সেম থাকবে, পরিবর্তনশীল আর স্থায়ী একসাথে করে ফেলবো আমরা। আর প্রারম্ভিকের সাথে 20,000 এককের সাথে জাস্ট গুণ দিব হচ্ছে গ্রসনে 32 দিয়া, গুণ দিয়ে বাহির করবো। আর এই যে একটা যুগ প্রতিকূল স্থির কারখানা, এটা তো আমরা হিডেন ভ্যালু। হিডেনটা কেমনে আগে দেখতে হবে, আমার স্বাভাবিক কত ছিল আর আমরা উৎপাদন করছি কত। এখানে দেখবো আমরা স্বাভাবিক ছিল হচ্ছে 1,000 আর উৎপাদন করছি 90,000, তা 10,000 কম করছি। এই 10,000 হচ্ছে প্রতিকূল, এই 10,000 প্রতিকূল আমরা গুণ দিব এইখানে যে এককটা বাইর করছি এই একক একের সাহায্যে, তা 10,000 হবে প্রতিকূল। তো এই অঙ্কে আমাদের 10,000 প্রতিকূল বসায় দিলাম। এই যে 10,000, যেহেতু এটা স্থায়ী স্থির, যে কারণে এটা গ্রসনের মধ্যে যায়, এটা পরিবর্তনশীলের মধ্যে যেতে পারে না, ঠিক আছে। তো এটা আমরা ক্যালকুলেশন করার পরে 6,30,000 কিন্তু আমরা পেয়ে গেছি। এখন যদি আমরা নিচের দিকে আসি, বাদ বাণিজ্যিক ব্যয় পরিবর্তনশীল যুগ স্থায়ী, তা পরিবর্তনশীল ও প্রশাসনিক ছিল হচ্ছে 40,000 আর স্থায়ী করা ছিল হচ্ছে 60,000, দুইটা মিলাই 1,05,30,000। অনেকের প্রশ্ন থাকে যে এইটাও তো স্থায়ী, তাহলে এইটা কেন গেল না? আমি একটু আগে বলছিলাম যে বার্ষিক স্থির উপরিব্যয়, এটা কিন্তু আমাদের উপরিব্যয়, এটা আমাদের উপরিব্যয়, এটা কিন্তু আমাদের প্রশাসনিক যে স্থায়ী বা পরিবর্তনশীল না। উপরি ব্যয়টা হচ্ছে আমাদের কারখানার অংশ, আর কারখানার অংশের এই উপরি ব্যয়টা কিন্তু আমরা কিন্তু এই যে এইখানে কিন্তু বন্টন করে ধরে দিয়েছিলাম। এই যে 1 লাখে 1 লাখ বাদ দিয়ে কিন্তু এখানে 1 টাকা পার পিসের সাথে 1 টাকা ধরে দিয়েছিলাম। তারপর আরও যেটা কম ছিল এই কম অংশটুকু কিন্তু আমরা এই যে এইখানে কিন্তু আমরা আবার এই যে আরও 1 টাকা করে 10,000 একক কম ছিল, এটা এইখানে ধরে দিলাম। সো এটা কাজ অলরেডি আমরা করে ফেলছি, যেটা নিচে আমাদের প্রয়োজন নাই। আই হোপ আমি বুঝাতে পারছি। এখন যদি আমি সমন্বয় বিবরণী করি, এখানে লক্ষ্য করে দেখুন সমন্বয় বিবরণীতে দেখা যাচ্ছে যে আমাদের নিট লাভের পার্থক্য, গ্রসনের যে নিট লাভটা আছে 5,30,000 এটা লিখলাম, এবং পরিবর্তনশীলের নিট লাভ যারা আছে 5,20,000, এটা পার্থক্য হচ্ছে 10,000। ফাইন। এখন মজুদ পণ্যের পার্থক্য, তো সমাপনী মাইনাস প্রারম্ভিক মানে হচ্ছে গ্রসনের একটা সমাপনী আছে, এটা থেকে গ্রসনের একটা প্রারম্ভিক আছে, এটা মাইনাস করাম।
থাকবে যে 3,20,000। এই দেখেন আমি যদি এখানে দেখাই যে আমরা তো এই অঙ্ক অলরেডি করে ফেলছি আমরা। এই যে গ্রসনের একটা সমাপনী আছে 9,60,000 এবং গ্রসনের একটা প্রারম্ভিক আছে 6,40,000। তা এই 9,60,000 থেকে যদি আমি 6,40,000 যদি আমি মাইনাস করি, কই এই যে 9,60,000 থেকে 6,40,000 3,20,000। ঠিক পরিবর্তনশীলের মধ্যে আমাদের কিন্তু একটা সমাপনী আছে, একটা প্রারম্ভিক আছে, মাইনাস করে 3,10,000। মানে এইটা পার্থক্য করলে কত হচ্ছে 10, কারণ এই 10 আর এই 10 যেহেতু মিলে গেছে তার মানে 100% ওকে। এখন কথা হচ্ছে যে ক্লাসটা আমি কেন কষ্ট করে নিচ্ছি, আমি আপনাদের একটা কথা বলি, আপনিও পরীক্ষা দেবেন, আমারও লাইফে আমি পরীক্ষা দেবো। আমি কখনোই চাকরির পড়াশোনা কিন্তু করি নাই, তেমনভাবে আমি একমাত্র ছেলে যে কখনোই এই মাস্টার্স করে ফেলছি, এখন পর্যন্ত একটা চাকরির বই নিয়ে কোনোদিন চিন্তাও করি নাই। কিন্তু নিবন্ধনটা কয়েকদিন পড়াশোনা করছিলাম, আমার মাস্টার্স পরীক্ষা এবং নিবন্ধন দুটো একসাথে ছিল। তো লাখ গুণে এবং বেসিকের গুণে এবং আমার পিছনে একটা আপু ছিল, তার অল্প সহযোগিতায় আমি কিন্তু ঠিকই গেছি। তো আমার বিষয়টা হচ্ছে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর থেকেই কিন্তু আমি টিউশন পেশায় যুক্ত, শত শত হাজার হাজার স্টুডেন্টকে টিউশন করিয়েছি। তো এই অবস্থায় আমি যদি আমাকে বলা হয় যে একটা ম্যাথ সারাদিন মানুষকে বুঝাও, আমার পক্ষে বোঝানো সম্ভব। আর আমি যে একটা জায়গায় বসে ওই ম্যাথটুকু আমি নিজে করব, আমি একটা থিওরি নিজে পড়ব, এটা আমার দ্বারা একদমই হয় না। তো আমার মনে হইলো আমি যদি একটা ক্লাস রেকর্ড করে যদি অন্যজনকে বুঝাই তাহলে তার অনেক হেল্প হবে, সে বুঝতে পারবে এবং আমার নিজের রিভাইজটা কিন্তু হবে। এটা কিন্তু আমি বিনা স্বার্থে দিচ্ছি না, আমার স্বার্থ হচ্ছে আমি আপনাদের বুঝাইতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমারও কনসেপ্টটা এবং বেসিকটা কিন্তু স্ট্রং হচ্ছে, এটার জন্যই কিন্তু আমি করতেছি, কেমন। এবং আপনারা কিন্তু অবশ্যই যদি কমেন্টে আমাকে যদি উৎসাহ দেন তাহলে কিন্তু আমি পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার কিন্তু চেষ্টা করব, ঠিক আছে। আর আমি সোহেল স্যারের সাথে কথা বলবো, উনি যদি এই জিনিসটা পছন্দ না করেন যে ওনার কিছু আমি আবার নতুন করে কারোর সাথে শেয়ার করি ওনাদের ক্রেডিট দিয়ে, তাহলে কিছু করার নাই। আমি নতুন করে নতুনভাবে আমার কাছে 2টা রাইটারের বই আছে, ওই বইগুলোর মধ্যে যে ম্যাথগুলো আছে আমি চেষ্টা করব ওই ম্যাথগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার, কিন্তু আপনাদের রেসপন্স কিন্তু মাস্ট লাগবেই। হ্যাঁ, তো এখন দেখা যাক আমরা 2016 সালের একটা ম্যাথ আমরা দেখি। তো এই ম্যাথটা একটু আমাদের আরেকটু ব্যতিক্রম। এখানে দেখা যাচ্ছে যে আমাদের বিক্রয় দেওয়া আছে হচ্ছে 1,50,000 কেজি, প্রতি কেজি দেওয়া আছে হচ্ছে 20 টাকা করে। তৈরি পণ্যের মজুদ মানে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে আমাদের 24,000 কেজি এবং তৈরি পণ্যের সমাপনী মজুদও দেওয়া আছে 25,000 কেজি। তার মানে আমার বিক্রয় দেওয়া আছে, পণ্যের মজুদ দেওয়া আছে, সমাপনী মজুদ দেওয়া আছে, আমাদের এইখানে কিন্তু উৎপাদন দেওয়া নাই। তার মানে এখন আমাদের উৎপাদন বাহির করতে হবে। ওই যে সূত্র বলছিলাম ওই সূত্রে অ্যাপ্লাই করে আপনি উৎপাদনটা আপনি বাহির করে দিবেন। এই বিক্রয়ের সাথে তৈরি পণ্যের মজুদটা যোগ করবেন আর তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদটা মাইনাস করবেন, তাহলেই হয়ে যাবে। এখন এখানে উৎপাদন ব্যয় দেওয়া আছে, দেখেন আমাদের উৎপাদন যে ব্যয়টা পরিবর্তনশীল ব্যয় কেজি প্রতি দেওয়া আছে 8 টাকা করে। পরিবর্তনশীল যে ব্যয়গুলো আছে এই প্রত্যেকটা ব্যয় প্রতি কেজি হচ্ছে 8 টাকা করে। এবং স্থির কারখানা উপরিব্যয় 1,60,000 টাকা দেওয়া আছে আমাদের স্থির কারখানা উপরিব্যয়, যার স্বাভাবিক উৎপাদন দেওয়া আছে হচ্ছে 160 টাকা, 1,60,000 কেজি। এই 1,60,000 কেজি যদি আমরা এই 1,60,000 যদি ভাগ করি তাহলে ওই যে হিডেন একটা টাকা আমরা বাহির করি না গ্রসনের জন্য, এই গ্রসনের 1 টাকা কিন্তু আমাদের চলে আসবে। এখানে দেখেন বিপণন ও প্রশাসনিক উপরিব্যয় দেওয়া আছে, পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে বিক্রয়ের উপর 1 টাকা করে। তার মানে পরিবর্তনশীল ব্যয় সরাসরি এটা বলতে পারতো যে 1.5 লক্ষ টাকা, কারণ 1 টাকা দিয়ে যদি আমরা 1,50,000 গুণ দিই তাহলে পরিবর্তনশীল ব্যয়টা পেয়ে যাব। আর স্থির বিপণন খরচ দেওয়া আছে আমাদের কত 3 লক্ষ টাকা। সবকিছু আমাদের এখানে এখন বাইন্ডে দেওয়া আছে, আমাদের আর প্যারা নেওয়ার কোনো দরকারই নাই, ঠিক আছে। তো আমাদের মিসিং ভ্যালুটা আমরা প্রথমে নির্ণয় করে নিচ্ছি। এই যে মিসিং ভ্যালু 1,61,000 টাকা, উৎপাদন একক নির্ণয়, তারপর হচ্ছে একক প্রতি ব্যয় নির্ণয় যদি আমরা বাই করি পরিবর্তনশীল 8 টাকা দেওয়া আছে, গ্রসনও 8 টাকা হবে, আর 1 টাকা হচ্ছে হিডেন। আমি একটু আগে যেটা বললাম 1,60,000 কে 1,60,000 দিয়ে ভাগলে 9 টাকা, তো 8 টাকা 9 টাকা। এখন আমরা যদি এই বিষয়টা যদি অঙ্কের মধ্যে নেই তাহলে ভালো হয়ে যাবে। বিক্রয় 20 টাকা কেজি দেওয়া আছে 3 লাখ, হেডিং দিলাম বাদ পরিবর্তনশীল বিক্রিত পণ্যের ব্যয় কারখানা অংশ প্রারম্ভিক মজুদ 8 টাকা দিয়ে গুণ, যেহেতু পরিবর্তনশীল এগুলো 8 টাকা দিয়ে গুণ হবে আর বাকিগুলো 9 টাকা দিয়ে গুণ হবে, তো সেম 8 টাকা দিয়ে গুণ। আর এখানে আমাদের পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয় দেওয়া ছিল, পরিবর্তনশীল প্রশাসনিক বিপণন খরচ, হ্যাঁ 1 টাকা করে হচ্ছে 1,50,000 টাকা। আমি বলছিলাম না যে সরাসরি এটা দেওয়া রয়েছে। এই যে আমি যদি আপনাদের আবার দেখাই, এই যে এইখানে এই যে পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে বিক্রয়ের প্রতি কত 1 টাকা করে, বিক্রয় হচ্ছে 1,50,000, 1 টাকা করে গুণ দিলে 1,50,000 হবে। তারপর স্থায়ী দেওয়া আছে একটাই 3 লাখ, এই স্থায়ীটা আমরা নিয়ে নেব 3 লক্ষ টাকা। আর স্থির কারখানা উপরিব্যয় দেওয়া আছে 1,60,000 টাকা, 3 লাখ আর 1,60,000 টাকা আমরা স্থায়ীতে নিয়ে নিব, কাহিনী শেষ। এই যে 3 লাখ আর 1,60,000 টাকা একটা স্থায়ী কারখানা, একটা স্থায়ী বাণিজ্যিক নেওয়ার পর নিট লাভের। তো এখন যদি এটা আমরা এতে করি এই সেম জিনিসগুলো আমরা নিব,
গ্রসনের মধ্যে সেম জিনিস নিব, জাস্ট 8-এর জায়গায় হয়ে যাবে হচ্ছে 9। আর আমাদের এই যে আমাদের স্থির উৎপাদন ব্যয়টা আছে, এই স্থির উৎপাদন ব্যয়টা গ্রসনে যাবে না, কারণ এইটা আমরা এই 8-এর জায়গায় 9-এর মধ্যে আর এই প্রতিকূলের মধ্যে আমরা অলরেডি এটা বন্টন করে নিয়ে নিব, যেটা পরবর্তীতে আর লাগবে না। পরবর্তীতে শুধু খালি 3 লাখটা স্থায়ীর মধ্যে যাবে। আমি আপনাদেরকে দেখাই, লক্ষ্য করেন এখানে দেখেন, বিক্রয় নিলাম, প্রারম্ভিক মজুর যোগ উৎপাদন যোগ সমাপনী আর যোগ হচ্ছে আমাদের অনুকূল। দেখেন এতক্ষণ পাইছিলাম প্রতিকূল, এখন চলে আসছে অনুকূল। বাহ, কি ভাগ্য! তো অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে যত একক আছে তার থেকে বেশি আমরা কি করব, পণ্য উৎপাদন করব, এটাকে অনুকূল বলা হয়। আসলে এই ম্যাথটা আমি কিন্তু অন্য ম্যাথ তেমন ভালো পারি না, বা স্যার বুঝালে তো পারলাম, কিন্তু এই ম্যাথটা একটু বেশি কাজ করে, কারণ আমি কিছুদিন আগে রিসেন্টলি আমার মাস্টার্সের পরীক্ষা শেষ হয়েছে। তো মাস্টার্সের পরীক্ষার মধ্যে কিন্তু আমরা এই দুটা ম্যাথ কিন্তু ছিল, এবং আমি খুব ভালো করে দুটা ম্যাথ আমি সলভ করছিলাম। কিন্তু পরীক্ষার হলের মধ্যে আমি অঙ্ক পুরোটাই করছি, বাট 2 আর 2 4, 4 আর 1 6 হিসাব করে আমি ভেরিয়েবল ধরে ফেলছিলাম, মানে 4 আর 1 5 না লিখে 6 লিখে ফেলছি। 6 লিখে পুরো অঙ্ক শেষ করছি। শেষ করার পর লাস্টের দিকে অঙ্ক মিলে না, কাহিনী কি? পরে দেখলাম যে 2 আর 2 4, 4 আর 1 5 না লিখা আর মুখের টানে যে 6 লিখছি, 6 ধরে করে ফেলছি। পরে একটু কাটাকাটি করলাম, কাটাকাটি করে যখন মিলাইতে যাব তখন টাইম শেষ, খাতা নিয়ে গেছে। তো জানি না এই সাবজেক্টে এ প্লাস আসবে কিনা, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো আমি অঙ্কটা ফুললি পারি, তারপরে আমাদের এইরকম হয়ে যায়, কিছু করার নাই। তো যেটা বলতেছিলাম, যে এখানে আমাদের স্বাভাবিক উৎপাদন হচ্ছে 1,60,000, আর আমরা উৎপাদন বাহির করছি কত? আমরা উৎপাদন করে ফেলছি হচ্ছে 1,61,000। এখন যদি বলি যে কম করছি না বেশি, আপনারা কিন্তু বলবেন যে বেশি। বেশি দেখে অনুকূল, আর অনুকূলটা মাইনাস করব। অনুকূলের কত টাকা করে? 1 টাকা করে, ঠিক না? 1,000 আমাদের অনুকূল, এখন 1,000 আমরা মাইনাস করে দেবো। এই যে আমরা যদি আসি, এই যে অনুকূল স্থির কারখানা পরিবে 1,000 আমরা মাইনাস করে দিলাম। আশা করছি আপনাদের এই অনুকূল আর প্রতিকূল নিয়ে এখানে ঝামেলা কিন্তু নাই। গ্রসন ব্যয়ের মধ্যে কিন্তু হিডেন এটা স্থিরটা ঠিক যাবে। আর পরিবর্তনশীলের ব্যয়ের মধ্যে যদি অনুকূল আর প্রতিকূল পরিবর্তনশীল এই কথা যদি অঙ্কের এন্ট্রিটা থাকে, তাহলে পরিবর্তনশীল যাবে, আদারওয়াইজ যাবে না। তারপরে আমাদের বাণিজ্যিক ও প্রশাসনিক পরিবর্তনশীল স্থায়ী পরিবর্তন 150 আর স্থায়ী হচ্ছে 3 লাখ। যোগ করে নেওয়া দিলাম, কাহিনী গেট শেষ। এখন যদি এখানে যাই, তাহলে সমন্বয় বিবরণী অলরেডি জানেন, গ্রসন থেকে গ্রসন। তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আরেকটা 2017 আমার মুখ ব্যথা করতেছে, 2017 পড়াইলে কিন্তু আপনাদের শেষ। এই পুরা আরেকটা কি আছে নাকি? বাহ, আরও 2টা অঙ্ক কিন্তু এখানে রয়েছে। তো 2টা অঙ্ক কিন্তু আপনাদের সেম। তো আমি একটা কথা বলি আপনাদের, আপনারা যদি কেউ বলেন যে ভাইয়া পিডিএফটা দিবেন, পিডিএফটা চাই, এই পিডিএফটা কিন্তু দেওয়ার মতো ক্ষমতা কিন্তু আমার নাই। আমার কথা বুঝেন, এটা কিন্তু রাইট বা ওনার কিন্তু আমি না, এটা ওনার হচ্ছে বিদ্যাবাড়ির সোহেল স্যার। ওনার কাছ থেকে বলে যদি আপনারা নিতে পারেন, তাহলে উনি কিন্তু দিবে। এবং আমি যে এই ভিডিওটা বানাচ্ছি, আমি ওনার সর্বোচ্চ চেষ্টা করবো পারমিশন নেওয়ার জন্য। যদি উনি পারমিশন দেয়, তো পরবর্তীবার ওনার পিডিএফ নিয়ে আমি আপনাদের হেল্প করব। পারমিশন না দিলে আমি কিন্তু নিব না, ঠিক আছে? এটা আমি ওনাকে মেসেজ করি বা কমেন্টস করি, আমি করে জানার চেষ্টা করব। তবে ক্লাসটা কেমন হয়েছে, কিছু বুঝাইতে পারছি কিনা, আশা করছি অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটি বড় কথা হচ্ছে, সকলের প্রতি দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আমি যে ভালো পারি এরকম না, আমি তো থিওরি লিখতেই পারি না। তবে আমি টিউশন করতে করতে প্রায় অনেক দিন ধরে, প্রায় 8-9 বছর ধরে টিউশন করি। তাই একজনকে কিছু একটা জিনিস সহজে চেষ্টা করি বোঝানোর। কতটুকু বুঝাইতে পারি জানি না, তবে আমি এইটুকু জিনিস পারি বিদায় আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম, যেন আমার অন্য সহপাঠী বা ভাই বোনরা যেন এই ম্যাথটুকু করে তারা যেন একটু ভালো কিছু করতে পারে। দেখেন, এমন কখনো আমার চিন্তায় আসে না দুরু অন্যরা যদি পারে তাহলে তো আমার সিটটা ওরা দখল করে নেবে, এরকম চিন্তা কখনোই আসে না। কারণ আমার বেসিক যদি স্ট্রং থাকে, আমি যদি ভালো থাকি, তাহলে আমাকে যে এইখানে এনটিআরসিতে টিচার হইতে হবে এরকম না। আমি যদি পারি তাহলে অনেক স্কোপ আছে, আমি ওইগুলোতে কাজ করে আমি ভালো কিছু করতে পারবো। সেটা আমার বাড়ির কৃষিকাজ হোক, মাছ চাষ হোক, বা নিজের ক্রিয়েটিভিটি থেকে কিছু তৈরি করা হোক, বা টিউশনি হোক, বা আদার্স কোনো জব সেক্টর হোক, আমার মনে হয় যে আমি কিছু পারবো। তা আমার মনে হয় যে আমি সাধ্যমতো মন থেকে আমি যতটুকু পারি, আমি যদি কাউকে হেল্প করি, কেউ যদি কিছুটা উপকৃত হয় এবং উপকৃত হয়ে যদি ভালো একটা কিছু করতে পারে, আমার মনে হয় এইটাই জীবনের সার্থকতা। এবং এই জিনিসটা কিন্তু অল টাইম কিন্তু চেষ্টা করি। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি আসলে এই ভিডিওটা, ওনার এই যে পিডিএফটা আমি ইউজ করেছি, আমি আরেকবার বললাম, উনি একটা গ্রুপের মধ্যে কিন্তু এই পিডিএফের পুরো স্ক্রিনশটটা উনি দিয়েছেন। যেহেতু উনি এই পিডিএফটা পাবলিক করে দিয়েছেন, তাই আমিও এই ভিডিওটা নিয়ে কিন্তু আপনাদের সামনে কিন্তু ভিডিও বানাইলাম। তারপরে উনি যদি এটা পছন্দ না করেন, তারপর থেকে আমি ওনার পিডিএফ নিয়ে কোনো ভিডিও বানাবো না, কারণ উনি হচ্ছে আমার শ্রদ্ধেয় সম্মানিত স্যার। ওনার কাছ থেকে আমি এখন শিখতেছি, আমি বিগিনার লেভেল, ওনার কাছ থেকে আমি মাথা নত করে শিখতেছি।
তো ওনার কষ্ট পাক বা উনি এর অবাধ্য আমি কোনো কিছু করতে পারবো না। তবে আপনাদের জন্য যতটুকু শিখি ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আর উনি যদি এইটা মনে করেন যে আমার একজন স্টুডেন্ট যারা পড়তে পারতেছে না তাদেরকে হেল্প সে তার মতো করে করতেছে এবং তারও হেল্প হচ্ছে, সে রিভাইজ দিতে পারতেছে, তাহলে করুক না। তাহলে আলহামদুলিল্লাহ আমি যতটুকু শিখতে পারবো আপনারা কিন্তু অবশ্যই আমাদের গ্রুপের সাথে যারা জয়েন আছেন আপনারা কিন্তু শিখতে পারবেন। আর এই যে চ্যানেলটাকেও আপনারা দেখতে পাচ্ছেন, তো এই চ্যানেলটা আমার হচ্ছে আমি বিনোদন সবচেয়ে পছন্দ করি, মাঝে মধ্যে বিনোদনমূলক কিছু কাজের সাথে যুক্ত থাকি, এগুলো করি। অনেকে আমাকে অনেক কিছু বলে যে মাস্টার্স করে এগুলো কী করো, কে কী বললো আমি কানে নিই না, আমি আমার মতো করেই এগুলো করার চেষ্টা করি। আমি জানি যে এই সমাজ আমাকে কখনো 1 টাকা দিবে না, আমার যেটা পছন্দ করলে আমার ভালো লাগে, মনে শান্তি পাই, যেটা করলে আমি 5টা টাকা পাবো, আমি চেষ্টা করি এটাই করার জন্য। তো আশা করছি অন্য কিছু দেখার দরকার নাই। আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা দেখে কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিবেন। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক কথা বলে ফেলছি।